আদ্ভিক চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে আই লাভ ইউ শিয়ারা। শিয়ারা কোনো প্রতিক্রিয়া না জানালে আদ্ভিক নিজের চোখ খোলে, কিন্তু কিছু বলে না। দুজনেই নীরব। আদ্ভিক নিজের ঠোঁটটা একটু কামড়ে ধরতে শিয়ারা নীরবতা ভেঙে বলল, নোট, নেশাটা মনে হয় একটু বেশি করে ফেলেছেন আজকে। বুঝতে পারছি, যান বাড়ি চলে যান। আমি সত্যি বলছি। শিয়ারা নিজের কথা শেষ করে পেছন ফিরে চলে যাচ্ছিল। এমন সময় আদ্ভিকের কথা শুনে দাঁড়িয়ে গেল, তবে আদ্ভিকের দিকে ফিরল না। আমি তোমাকে ভালোবাসি শিয়ারা। আমি সত্য তোমাকে নিজের জীবনে চাই। আজকে হঠাৎ করে তোমাকে অন্য একটা ছেলের সাথে দেখে আমি মেনে নিতে পারিনি। মাথাটা কাজ করছিল না, তাই আর জিজ্ঞেসও করিনি কিছু। যা মুখে এসেছে বলে গেছি। এখনও মনে হয় সেটাই বলেছেন, কারণ আপনি তো প্রেম ভালোবাসার মানেই বুঝতেন না। তাহলে আজ হঠাৎ করে কিভাবে এত নির্দ্বিধায় ভালোবাসি বলছেন? তুমি তো শিখিয়েছ ভালোবাসা শব্দের মানে, বুঝিয়েছ যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। তাই বলছি, আমি ওর অনুভূতিটা বুঝতাম, কিন্তু সেটার নাম জানতাম না। যখন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তখন প্রতিটা মুহূর্তে তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। তখন হয়তো সেটা মধুর ভালো লাগা ছিল, কিন্তু এই 1 মাসে সেটা ভালোবাসাতে পরিণত হয়েছে। এখন তুমি আমার থেকে দূরে গেলে সবার আগে এটা মনে হয় তোমাকে ফিরে পাবো তো, কারণ তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আরও বেশি জেগে বসেছে আমার মনে। আর এই ভয়টাই আমাকে বুঝতে শিখিয়েছে আমি তোমাকে ভালোবাসি, কারণ ভালোবাসা থাকলেই তো হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাই না? শিয়ারা স্থির চাহনির দ্বারা আদ্ভিকের দিকে তাকিয়ে থাকে। হয়তো সে চোখের দ্বারা আদ্ভিকের কথা সত্যতা যাচাই করছে। ভালোবাসা শব্দের মানে যখন শিখেছেন, তখন এটাও নিশ্চয়ই জানেন এই শব্দটা আরও একটা শব্দের উপর নির্ভর করে। সেই শব্দটা হলো বিশ্বাস, যা আপনি আমাকে করেন না। করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে। আমি তোমাকে সন্দেহ করিনি শিয়ারা। আমি ধরেই নিয়েছিলাম যে তুমি হয়তো অন্য কারো। আসলে কাছের মানুষ বড্ড অভাব আমার জীবনে, তাই হারিয়ে ফেলার ভয়টাও ভীষণ। বলতে পারো এজন্যই কখনো কাউকে নিজের জীবনে আনিনি। খালি মনে হতো জীবনে আসবে, আবার হারিয়েও যাবে। তখন সেই কষ্টটা তো আমাকেই সহ্য করতে হবে, যেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। ধীরে ধীরে সে আর মন গলতে শুরু করেছে, তবুও সে চেষ্টা করছে যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার। শিয়ারা কিছু না বললে আদ্ভিক শিয়ারার কাছে এগিয়ে এসে ওর হাত দুটো নিজের দু হাত দিয়ে ধরে। শিয়ারার চোখে চোখ রেখে আদ্ভিক বলে, প্লিজ, প্লিজ বি মাইন শিয়ারা। আমি তোমাকে হারাতে চাই না। নিজের অজান্তে আমি তোমার সাথে জড়িয়ে পড়েছি। আমার ভালো থাকা খারাপ থাকা পুরোটাই তোমার উপর নির্ভর করছে। আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে চাই না। এমন একজনকে আমি নিজের জীবনে চাই যে সম্পূর্ণ আমার হবে। তার উপর সব অধিকার শুধু আমার থাকবে। তাকে আঁকড়ে ধরে তার ভালোবাসাতে আমি নিজের বাকি জীবনটা কাটাতে চাই। আর সেই একজনটা হলো তুমি। শিয়ারা কিছুক্ষণ চুপ করে আদ্ভিকের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ করে নিজের হাত ছাড়িয়ে সরে আসে। নিজেকে একটু শক্ত করে বলে, এতই যখন ভালোবাসেন, তখন আমার কথা অমান্য করেন কিভাবে? কি অমান্য করেছি আবার জিজ্ঞেস করছেন? আমি না বলেছিলাম এইসব নেশা ভাঙ চলবে না আর? হ্যাঁ মানে না মানে? এতক্ষণ তো খুব বুড়ি ফুটছিল, এখন তুলতে যাচ্ছেন কেন? তোমাকে দেখে। কি? মাথা চুলকে। মানে নেশাটা কেটে যাচ্ছে তোমার রাগ দেখে, আর সব গুলিয়ে যাচ্ছে আবার কেমন যেন। ও, তার মানে নেশা করে থাকলে ভালো ভালো কথা বলবেন, আর নেশায় না থাকলে সকালের মতো কথা বলবেন? এ বাবা, না না, তুই এমনটা কখন বললাম? আমি এটা বলতে চাইনি। শিয়ারার হাসি পেলেও সে হাসে না। হাসি চেপে নিয়ে আদ্ভিকের চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর আদ্ভিকের চোখে চোখ রেখে বলে, অনেক রাত হয়ে গেছে, এইবার বাড়ি ফিরে যান। খাওয়া দাওয়া না করে সারাদিন ধরে এইসব গিলেছেন, বুঝতেই পারছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবেন। উত্তরটা না পাওয়া পর্যন্ত গলা দিয়ে খাবার নামবে না। তাহলে আর কি, যান, গিয়ে আবার মদ গিলতে বসে পড়ুন। সেটা তো গলা দিয়ে নেমে যাবে। তার মানে তোমার উত্তরটা না, তাই তো? ঠিক আছে, আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করব। বড্ড বেশি বোঝেন আপনি, জানেন তো। এতই যখন রেসপেক্ট করেন আমার ডিসিশনকে, তাহলে কেন এত ড্রিঙ্ক করছেন বারণ করার পরও? সেই বেলা রেসপেক্ট নেই, তাই না? সকালবেলা যখন আমার কথা শোনার দরকার ছিল, বোঝার দরকার ছিল, তখন বুঝেছেন। সবসময় অকাজ করেন, তারপর বাচ্চামো করেন। আদ্ভিক শিয়ারার বকা শুনছে চুপচাপ বাচ্চাদের মতো। আদ্ভিকের মুখটা দেখে শিয়ারা বলেই ফেলে,
আপনাকে ঠিক কী বলা উচিত আমি বুঝে উঠতে পারছি না, জানেন তো। মাঝে মধ্যে ভীষণ ম্যাচিওর, মাঝে মাঝে একদম বাচ্চা, তো মাঝে মাঝে পাগল। কথাটা বলে শিয়ারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ছোট্ট নিঃশ্বাস ছাড়লে আদ্ভিক মাথা তুলে শিয়ারার দিকে তাকিয়ে বলে, এসব কিছুই তোমার কাছে শিয়ারা, এসব কিছুই তোমার কাছে শিয়ারা। বাইরের সবার কাছে আমি তেমন, যেমন তোমার কাছে আমি তেমন নই। বাইরের লোকের কাছে নিজের যে রূপটা আমি লুকিয়ে রাখি, আমার সেই রূপটা শুধুমাত্র নিজের কাছের মানুষ তোমার কাছেই প্রকাশ পায়। তুমি বিরক্ত হলে বলো, বলো, আমি নিজেকে সামলে নেব। হয়েছে হয়েছে, আব যান, এবার বাড়ি, বাড়ি যান। অনেক রাত হয়ে গেছে, আমার এখন ঘুম পাচ্ছে। সে আর আদ্ভিককে চলে যেতে বলেও নিজেই নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। মাথার মধ্যে আদ্ভিকের বলা কথাগুলো ঘুরছে সামনে। নিজের হাতে যখন আবার আদ্ভিকের হাতের স্পর্শ পায়, তখন শিয়ারা আদ্ভিকের দিকে তাকায়। আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না শিয়ারা, জাস্ট একটাবার আমাকে সুযোগ দাও, আমি নিজেকে বদলে নেব। তোমার যা পছন্দ নয় আমি তা করব না। একদম না আদ্ভিক, কখনো কারোর জন্য নিজেকে বদলাবেন না। নিজের জন্য নিজেকে বদলাবেন, নিজে ভালো থাকার জন্য নিজেকে বদলাবেন। কেউ কারোর জন্য বদলায় না, ভালোবাসা বদলে দেয়। আমি তোমাকে ভালোবাসি শিয়ারা, তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি না, আমি শুধু জানি তোমাকে আমার চাই। ভালোবাসতে হবে না আমাকে, ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য আমার নেই। শুধু আমার সাথে থেকো, আমাকে ছেড়ে যেও না, তাহলেই হবে। শিয়ারা কোনো উত্তর দেয় না, আদ্ভিকের চোখের দিকে একভাবে তাকিয়ে আছেও। শিয়ারা খুব ভালোভাবে বুঝতে পারে আদ্ভিকের মনে লুকিয়ে থাকা কষ্টটা। প্রথম দিন থেকেই ও আন্দাজ করেছে ছেলেটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এবার একে একে বার করতে হবে সব। চলো। কোথায়? চলোই না আগে। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কত রাত হয়েছে বলুন তো? এখন এইভাবে আপনার সাথে গেলে লোকে কি বলবে? ভাগ্যিস আমি আবাসনে থাকি, না হলে এতক্ষণে সবাই জেনে গেলে আমি আস্ত থাকতাম না। যান, বাড়ি যান। শিয়ারা প্লিজ, আমি জানি তুমি খাওনি কিছু, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা। চলো না আমার সাথে, তোমার সাথে আরও কিছুক্ষণ থাকার সুযোগও পেয়ে যাব। আপনার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমাতেই দেখবেন সকাল হয়ে গেছে। তারপরে এনজিওতে চলে আসলেই দেখা পেয়ে যাবেন আমার। তার মানে তুমি যাবে না আমার সাথে, তাই তো? আজ্ঞে না, মন খারাপ করার প্রয়োজন নেই। আমি বললাম তো সকালে এনজিওতে চলে আসবেন। আর ড্রাইভার কেন নিয়ে আসেন না বলুন তো আপনি? আপনি এরকম নেশা করে গাড়ি চালালে আমার ভয় করে। চিন্তা করো না, আমি ঠিকভাবে পৌঁছে যাব। গিয়ে টেক্সট করবেন, আমি অপেক্ষায় থাকব। জো হুকুম। শিয়ারা কিছু বলার আগেই দেখতে পেল পাশের ফ্লাইটের লাইট জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে শিয়ারা নিক্রো নিয়ে বাড়ির ভেতরে দৌড় দিয়ে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। আদ্ভিককে টেক্সট করে দিল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় ওখান থেকে। শিয়ারার সাথে আদ্ভিকও টের পাওয়া সেই গাড়িতে উঠে বসে। তখনই শিয়ারার টেক্সট আসলে আর দেরি না করে বেরিয়ে যায় ওখান থেকে। বাড়ি ফিরে শিয়ারাকে টেক্সট করে দিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। খাওয়া আর হয় না। সকালে শিয়ারা বেশ হাসি খুশি মনে রেডি হচ্ছে এনজিও যাওয়ার জন্য। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে সে এনজিওতে, যাতে ছুটিটা তাড়াতাড়ি নিয়ে আদ্ভিকের সাথে বেশি সময় কাটাতে পারে। এমন সময় দিয়ারা ওর ঘরে এসে উপস্থিত হলে শিয়ারা একটু অবাক হয়। কী ব্যাপার দিয়া, তুই এত সকালে আমার ঘরে? আমারও তো এটাই প্রশ্ন দি, তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি এনজিওতে যাচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব, ওদের কাজ আছে তাই। ওহ, তো প্রেম করাটাও আজকাল কাজের মধ্যে পড়ে বুঝি। শিয়ারা নিজের ব্যাগ গোছাচ্ছিল, ঠিক সেই সময় দিয়ারার কথাটা শুনে একটু চমকে ওঠেও। কিছুক্ষণ চুপ থেকে দিয়ারার দিকে ফিরলে দেখে দিয়ারা হাত ভাঁজ করে ওর দিকেই তাকিয়ে আছে একভাবে। কি হলো? কি এক্সকিউজ দিবি ভেবে পাচ্ছিস না? এক্সকিউজ দেওয়ার কিছু নেই দিদি, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আচ্ছা, তুই বলতে চাইছিস তুই আদ্ভিকের সাথে দেখা করতে যাচ্ছিস না? ওর সাথে বেশি সময় কাটানোর জন্য এনজিওতে তাড়াতাড়ি যাচ্ছিস না? তুই এত কিছু কীভাবে জানলি? কারণ আদ্ভিককে ফলো করি আমি, ও কখন কি করছে না করছে সব কিছুর খোঁজ থাকে আমার কাছে। দেখ দি, আমি তোকে কিছু বলতে এসেছি। আমি আদ্ভিককে ভালোবাসি, আর এটা তুই ভালোভাবেই জানিস। শিয়ারা: কি? আমি জানতাম তুই একজন নামকরা প্রডিউসার ছেলেকে পছন্দ করিস। দূর থেকে আমরা এমন অনেকেই পছন্দ করে থাকি দিয়া, তাই বলে তাকে ভালোবাসা এটা সম্ভব নয়।
কেন সম্ভব নয় দিদি? কারণ ওই মানুষটা তোর ধরা ছোঁয়ার বাইরে। আজ হঠাৎ একটা সুযোগ তুই পেয়ে গেছিস ওনার সাথে দেখা করার, কাজ করার, তাই বলে তুই তাকে ভালোবেসে ফেলবি? আজ যদি এই সুযোগটা না আসতো তখনও কি তুই বলতিস তুই আদ্ভিককে ভালোবাসিস? না, তুই তখন বলতিস তুই ওকে পছন্দ করিস। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাত আছে দিয়া। একদম জ্ঞান দিতে আসবি না দি। তোর এই ভালোবাসা সম্পর্কে জ্ঞান শুনতে আমি মোটেও বসিনি। আমার আদ্ভিককে ভালো লাগতো বলেই তো ওর কাছাকাছি আসায় সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। ও দূরে থাকলে না আমি ওকে চিনতাম, বুঝতাম, না ভালোবাসতাম, এই সহজ বিষয়টা বুঝতে পারছিস না তুই? তাহলে কি বলতে চাইছিস তুই? আমি গত রাতে দেখেছি আদ্ভিককে আমাদের বাড়ির সামনে আসতে। এর আগে ও বাড়ি গিয়ে বসেছিল, সে খবরও আছে আমার কাছে। তোদের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু তোকে বলতে এসেছি তুই সরে যা আমাদের মাঝখান থেকে। অনুভূতিটা তোর হাতের পুতুলের নয় দেয়া। আদ্ভিক আমার জন্য ফিল করে। হি হ্যাভ আ ফিলিংস ফর মি। তুই সেটা জোর করে বদলে দিতে পারিস না। আমি আজ অবধি আদ্ভিককে যতটা চিনেছি তাতে এইটুকু বলতে পারি, আমি যদি ওর জীবন থেকে সরে যাই তাহলে দ্বিতীয় কাউকে নিজের জীবনে আসতে দেবে না। এটা তোর মনের ভুল। আর্থিক ভালোবাসা চায় যেটা আমি ওকে দিতে পারবো। তুই তো শুধু কষ্টই দিতে জানিস ওকে। আসার পর থেকে তো সেটাই দেখছি আমি। আর তাছাড়া তুই তো এসবে ইনভলভ হতে চাসনি কখনো। তাহলে আজ কেন আর্থিককে ছাড়তে চাইছিস না? তুইও কি লোভী হয়ে গেলি দিয়া? লোভী আমি নই, তুই হয়ে গেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আদ্ভিককে কোনো রকম কষ্ট পেতে আমি দেব না। বিষয়টা যখন ওর ফিলিংস নিয়ে, তখন কখনোই সেটা নিয়ে ছিনিমিনি খেলা হতে আমি দিতে পারি না। ও এমন একটা মানুষ যে কখনো কারো অনুভূতি নিয়ে খেলতে জানে না। সব জানার পরে আমি ওকে তোর হাতে তুলে দেব না বলছিস? আজ অবধি আমি যা যা চেয়েছি সবই তো দিয়েছিস তুই, তাহলে আদ্ভিককে কেন দিতে পারবি না? ও কি কোনো জিনিস নাকি দেয়া যে তুই চাইলি আর আমি দিয়ে দিলাম? ও একটা জলজ্যান্ত মানুষ। ও যদি নিজে তোর হতে চায় তাহলে আমি বিনা বাক্যে তোদের মাঝখান থেকে সরে যাব। আর না চাইলে কেউ আমাকে ওর জীবন থেকে সরাতে পারবে না। কথাটা মাথায় রাখিস। আর এই ভুল চিন্তা ভাবনাগুলো বের করে ফেলিস। শিয়ারা ঘর থেকে বেরিয়ে যাবে তার আগে দিয়ারা বলে উঠল, আমি যদি আদ্ভিককে না পাই তাহলে আদ্ভিককে অনেক কষ্ট পেতে হবে পারবি তো সেটা সহ্য করতে? তুই খুব ভালো করে জানিস আমার জেদ কতটা ভয়ানক। আদ্ভিক আজকে একটু আগে চলে এসেছে এনজিওতে। গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে এক হাত পকেটে গুজল সে। চারিপাশটা একবার দেখে নিয়ে বাম হাতটা উপরে তুলে ঘড়ির দিকে তাকিয়ে ভাবল, আজকে কি তুমি একটু তাড়াতাড়ি চলে আসতে পারো না শিও? কথাটা ভেবে আদ্ভিক নিজ মনে হেসে ওঠে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে হঠাৎই যখন দেখে শিয়ারা ওর দিকে এগিয়ে আসছে, তখন আবারও প্রশ্ন করে নিজেকে, আমি কি হ্যালোজেনেট করছি না তোমায়, নাকি তুমি সত্যি এসেছো? এখন তো সব সময় আমি তোমার কথা ভাবি, তোমাকে দেখি চারদিকে। আমি সত্যি এসেছি আদ্ভিক। কেন, আমার থেকে দূরত্ব বুঝি সহ্য হচ্ছিল না, তাই এত তাড়াতাড়ি চলে এসেছো আজ? আপনাকে যাতে আর কোনোদিন সহ্য করতে না হয় তাই এসেছি। আদ্ভিকের হাসিটা নিমিষে মলিন হয়ে যায় শিয়ারার কথা শুনে। শিয়ারা অপেক্ষা করে আদ্ভিকের উত্তরের, কিন্তু আদ্ভিক এতটাই হতভাগ যে কোনো উত্তর দিতে পারে না। তাই শিয়ারা বলে ওঠে, আপনি গতকাল আমার কাছে যে উত্তরটা চেয়েছিলেন আজ সেটাই দিতে এসেছি। আমি আপনার জীবনের সাথে জড়াতে রাজি নই আদ্ভিক। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি তো বলিনি ভালোবাসতে। কাউকে ভালো না বেসে তার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আপনার মনের কথা না জানতে পারতাম তাহলে বন্ধু হয়ে থাকতাম, কিন্তু সবটা জানার পর এটা সম্ভব নয়, কারণ আপনি আমাকে এক নজরে দেখবেন আর আমি আরেক। আই প্রমিস শিয়ারা, তোমার অপছন্দের কোনো কাজ কথা আমি বলবো না তোমাকে। তুমি যেমনটা চাও তেমনটাই হবে, বন্ধুর মতোই থাকবো আমি। প্লিজ প্লিজ এভাবে চলে যেও না। আদ্ভিকের কাতর অনুরোধ শুনে শিয়ারার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের কোণে জল জমেছে, তবে তার কিচ্ছু করার নেই। আমার পক্ষে সম্ভব নয় আদ্ভিক। কেন বুঝতে পারছেন না আপনি? আপনি তো বলেছিলেন আমার ডিসিশনকে রেসপেক্ট করতে, তাহলে এখন কেন এমন করছেন? কারণ আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আই নিড ইউ ইন মাই লাইফ ভেরি ব্যাডলি। প্লিজ শিয়ারা। আমি আগেই আপনাকে বলেছিলাম আদ্ভিক, আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ আছে।
আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। আপনি একজন নামকরা প্রডিউসারের ছেলে, আর আমি একজন সাধারণ মেয়ে। আমার স্ট্যাটাসের আমার এই স্ট্যাটাসের জন্যই কি তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ? যদি হ্যাঁ বলি, তাহলে কি আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করে ফেলবেন? হ্যাঁ করব, তাই করব দরকার পড়লে। আমার শুধু তোমাকে চাই শিয়ারা। বাই হোক আর কোক, আমার তো তোমাকেই চাই। শিয়ার আধভিকের পাগলামি দেখে হতবাক হলেও কিছুটা তা বুঝতে দেয় না। আধভিককে কাটানোর জন্য বলে, তার মানে আমি শুধুই আপনার জেদ আধভিক, ভালোবাসা নই? কে বলতে পারে আপনি অন্য ছেলেদের মতো আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবেন না? আধভিক এক কদম পিছিয়ে গেল শিয়ারার কথা শুনে। শিয়ারা নিজে কথাটা বলেও নিজের জামায় মোট করে ধরল। আধভিক ধীরজ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার মনে হয় আমি তোমার সাথে টাইম পাস করছি? আধভিকের গলার স্বর শুনে শিয়ারা আন্দাজ করতে পারছে সে কতটা আঘাত পেয়েছে, কতটা আহত হয়েছে। বুক ছিঁড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস পেরিয়ে আসে শিয়ারার। সে এড়িয়ে যায় আধভিকের প্রশ্ন। প্লিজ আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না মিস্টার রায়চৌধুরী। আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটা রাখবেন। কোনো মতে কথাটা বলে শিয়ারা হন হন করে এনজিওর ভেতরে চলে আসে। ভেতর এসেই দু হাত জড়িয়ে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ে শিয়ারা। নিজেকে একটু সামলে মনে মনে বলে, আমি আপনাকে ফিরিয়ে দিতে চাইনি আধভিক, না চেয়েছিলাম এসব কিছু বলতে, কিন্তু আমি যদি এগুলো না বলে আপনাকে বলতাম আপনি আমার বোনকে ভালোবাসুন, তাহলে তাতে আরও বেশি আঘাত পেতেন আপনি। আমি পারবো না এভাবে আপনাকে অন্য কারো হাতে তুলে দিতে। এতে যে আপনার অনুভূতি, ভালোবাসাকে অপমান করা হয়, অসম্মান করা হয়। শিয়ারা নিজের চোখ মুছে চোয়াল শক্ত করে বলে, আমি আমার বোনের জেদ সম্পর্কে জানি। ও যখন একবার ঠিক করেছে ও আমাকে আপনার জীবনে থাকতে দেবে না, তখন ও কিছুতেই দেবে না। ও কিছুতেই আমাকে ভালো থাকতে দেবে না। তাই আমি বাধ্য হলাম আপনার থেকে দূরে সরে আসতে। এই সুযোগে যদি ও আপনার মন জয় করতে পারে, তাহলে তাহলে তো ভালোই, আর না পারলেও নিজেই শিক্ষা পেয়ে যাবে। কিন্তু ততদিন অনেক দেরি হয়ে যাবে আমি জানি। তখন আর চেয়েও আমি আপনাকে পাবো না। তবে যদি আমি আপনি আমাকে ছাড়া কষ্টে থাকেন, তাহলে আমি আপনাকে ঠিক মানিয়ে নেব। ঢুকরে কেঁদে ওঠে শিয়ারা। কিছুতেই তার কান্না থামছে না আজ। যেহেতু অনেক সকালে সে এনজিওতে এসেছে, তাই বাচ্চারা ঘুমাচ্ছে। ওরই পরিচিত একজন এসে ওর কাঁধে হাত রাখে, যাকে ও দিদি বলে সম্বোধন করে। কি হয়েছে শিয়া, এত সকালে আজকে এখানে কি করছিস? আর এভাবে কাঁদছিস কেন তুই? শিয়ারা জড়িয়ে ধরে মেয়েটিকে। কিছুক্ষণ কাঁদার পর মেয়েটির কাঁধে মাথা রেখেই প্রশ্ন করে, আমার সাথে এমন কেন হয় দিদি? প্রথমে নিজের মায়ের ভালোবাসা হারালাম, তারপর বাবার। সৎ মা যদিও আমাকে ভালোবাসার অভাব বুঝতে দেয়নি, তবে আজ যখন আধভিকের ভালোবাসা অনুভব করছি, তখন ভীষণ নিজের মনে হচ্ছিল অবশেষে আমি নিজের একটা মানুষ পেয়েছি। কিন্তু দেখো, সেটা সইল না আমার কপালে। আধভিকের সাথে সব তো ঠিকই চলছিল, তাহলে হঠাৎ এসব কেন বলছিস? শিয়ারা ধীরে ধীরে সবটা খুলে বললে ওর দিদি দিয়ারার ওপর ভীষণ রেগে যায়। তুই যে বলছিস তুই আধভিককে কষ্ট পেতে দিবি না, তাহলে এখন কি আধভিক কষ্ট পাচ্ছে না? তোর উচিত ছিল এই বিষয়টা আধভিককে জানানো। না দিদি, ওনার যা মাথা গরম। উনি যদি শুনতে পান আমাকে ওনার থেকে সরানোর চেষ্টা করছে কেউ, তাকে তিনি আস্ত রাখবেন না। আমার বোন ওদের প্রোডাকশন হাউজের হয়ে কাজ করছে, এসব জানতে পারলে উনি ওকে ভার করে দেবেন। কোনো কন্ট্রাক্ট, কোনো কিছুর পোয়ারা করবেন না। আমি এটা কি করে হতে দিতে পারি দিদি? যেই বোন তোর কথা ভাবছে না, তুই এখনও তার কথা ভাবছিস? এত মহান হওয়া ভালো না শিয়া। ছোট থেকে ওর কথা ভেবে এসেছিস তুই। ওর জন্য নিজের স্বপ্ন পূরণ করলি না, পড়াশোনা করলি না, নিজের জিনিস ওকে দিয়ে এসেছিস সবার আগে। আর ও কি করলো? তোর ভালোবাসার মানুষটাকে তোর কাছে থেকে কেড়ে নিল। আমি ওর কথা ভাবছি না দিদি, আমি ভাবছি মায়ের কথা। যেই মা কিনা কখনো আমাকে বাবা মায়ের ভালোবাসার অভাব টের পেতে দেয়নি, তার কথা ভেবে আমি দিয়াকে একটা সুযোগ দিলাম। আমার দৃঢ় বিশ্বাস আর্ধেক দিয়াকে কখনোই ভালোবাসবেন না, উনি শুধু আমাকেই ভালোবাসবেন। তবে এটা আমি দিয়াকে বোঝাতে পারিনি। ও জেদ ধরেছে আমাদের আলাদা করবে। তুমি তো জানোই ওর জেদের কথা। তাই বলে তোরা দুজনে এভাবে কষ্ট পাবি? আমি যদি ওনাকে অন্য কারো হাতে তুলে দিতাম, সেই কষ্ট এই কষ্টের থেকে দ্বিগুণ হতো। সব তো 1-2 মাস হয়েছে আমার সাথে ওনার পরিচয়। এত কিছুর পর আমি যদি ওনার মন থেকে মুছে যাই, তাহলে হয়তো কষ্টটাও কমে যাবে।
এমন কিছুই হবে না শিয়া, আমি বলছি তোকে, দেখিস তোরা দুজন ঠিক এক হবি। তোর মুখে আদ্ভিকের যা বর্ণনা আমি শুনেছি, তাতে ও কখনোই তোকে ভুলতে পারবে না। অভিমান করতে পারে, তবে ভুলতে পারবে না। তুই বললি না, বাবা মায়ের ভালোবাসা হারানোর পরেও সেই ভালোবাসা ফিরে পেয়েছিস তোর সৎ মায়ের থেকে। এক্ষেত্রেও দেখবি তুই আদ্ভিকের ভালোবাসা আবার ফিরে পাবি। এইবার চোখ মুছতো। ইস, কী অবস্থা করেছিস তুই চোখ মুখের। চেহারাকে জোর করে তুলে নিয়ে দাঁড় করায় দিদি। আপনার চোখ মুখে জল দিয়ে আসতে তারপর চোখে মুখে জল দিয়ে আসতে বলে। চেহারা যাওয়ার আগে একবার দরজার দিকে তাকাতেই দেখে আদ্ভিক এখনও ঠায় ওখানে দাঁড়িয়ে আছে। চোখের জল মুছে নেয় সে, আর গাড়িতে ওঠে। মনে মনে না জানি কি পাগলামি করবে এরপর ছেলেটা। উনি আবার ওনার বাবাকে ভুল বুঝবেন না তো? কি হলো? যেতে যেতে বললাম তো আমি। শিয়ারা দিদির কথা মতো চোখে মুখে জল দিয়ে এলে দিদি জোর করে ওকে একটু কিছু খাইয়ে দেয়। বাড়ি পাঠিয়ে দিতে পারতো সে চাইলেই, কিন্তু বাড়িতে গেলে একা থেকে আরও বেশি মন খারাপ করবে শিয়ারার। তার থেকে বাচ্চাদের সাথে থাকুক কিছুটা সময়। অন্যদিকে আভাসবাবু আদ্ভিককে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতে দেখে ঘাবড়ে যান। উনি ভাবেন ছেলে হয়তো নেশা করে ফিরেছে, কিন্তু কাছে গিয়ে দেখেন না, আদ্ভিক কোনো রকম নেশা করেনি। আদ্ভিক গিয়ে সোফায় চুপ করে বসে পড়লে আভাসবাবু জিজ্ঞাসা করেন, কি হয়েছে ভিকি? তোকে এতটা বিধ্বস্ত লাগছে কেন? আমি কি খুব খারাপ ড্যাড? সবাই কেন আমাকে ছেড়ে চলে যায় বলো তো? শিয়ারা তোকে ছেড়ে চলে গেছে? ও ছাড়া আর কেই বা ছিল আমার জীবনে ড্যাড? আচ্ছা, তুমি আমাকে জন্মের পরেই তো মেরে ফেলতে পারতে, কেন বাঁচিয়ে রাখলে আমাকে? ভিকি। আভাসবাবু ছেলের মাথাটা ঝুঁকে বুকে জড়িয়ে নিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। মোমো আমাকে ছেড়ে গেল, তারপর তুমিও আমাকে সময় দিলে না, আর এখন এখন শিয়ারা আমাকে ছেড়ে চলে গেল। কেন আমি এতটা একা ড্যাড? কেন? আভাসবাবু, আমি একটা কথা বলবো শিয়ারার সাথে। তুমি এসব বলো না বাবান, এমন বলতে নেই। কে বলেছে তুমি একা? আমি আছি তো। আমি থাকতে তুমি কখনোই একা হবে না। যে ভুল একবার করেছি, আমি সে ভুল দ্বিতীয়বার করব না। তোমার ড্যাড সব সময় তোমার পাশে আছে। আভাসবাবু ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ছেলেকে এভাবে ভেঙে পড়তে দেখে, চোখের জল ফেলতে দেখে আভাসবাবু ভীষণ ভেঙে পড়েন। সে আগে কখনো আদ্ভিককে এভাবে ভেঙে পড়তে দেখেননি। আভাসবাবুর স্নেহে আদ্ভিক শান্ত হয়ে যায় ধীরে 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 ধীরে, আর চোখ লেগে যায় ওর। আভাসবাবু আস্তে করে আদ্ভিককে সোফায় শুইয়ে দিয়ে কাজের লোককে বলে কম্বল নিয়ে আসতে। কম্বলটা গায়ে দিয়ে উনি নিজের ঘরের দিকে এগিয়ে যান। এমনটা কেন করলে শিয়ারা? আমি তো তোমাকে অনুরোধ করেছিলাম আমার ছেলেটাকে ছেড়ে না যাওয়ার জন্য। তুমি এই কাজটা কেন করলে? রাতে শিয়ারা বাড়িতে আসলো। ওর মা জিজ্ঞেস করে, কি হয়েছে? চোখ মুখ কেন শুকিয়ে আছে? পরবর্তীতে শিয়ারা কিছু না বলে ঘরে চলে যায়। শিয়ারা চলে যেতে নিলেই উনি দিয়ারাকে দেখতে পান। সেও ঘরে চলে যায়। কিছু তো একটা হয়েছে শিয়ার। মাঝে মাঝে দেখছি রাতে খাওয়া দাওয়া করছে না। এই যে গিয়ে ঘরের দরজা দিল আর বেরোবে না। সেই সকালে দেখি এইবার কথা বলতে হবে আমার ওর সাথে। ঘরে সোহমদাকে ফোন করেও তো ওনার সম্পর্কে বিশেষ কিছু জানতে পারলাম না। শুধু বললেন বাড়ি ফিরেছেন, নেশাও করেননি। আচ্ছা, কোনো ভুলভাল কিছু করে বসবেন না তো? আজ যেভাবে পাগলামি করেছিলেন, তাতে ভুলভাল কিছু করে বসাটা অস্বাভাবিক কিছু না। উফ, কেন কেন ঠাকুর, কেন কেন আমার সাথে এমনটা করো তুমি? শুধু শুধু মানুষটা আমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন, এইসব নিয়ে ভাবতে ভাবতেই সে আর মাথা যন্ত্রণা উঠে যায়। মাথায় বাম লাগিয়ে চোখ বন্ধ করে শুতেই ঘুমিয়ে পড়ে সে। আদ্ভিক শেয়ারার বাড়ি থেকে বের হয়ে যে বড় রাস্তা পড়ে, সেই রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। শেয়ারার ঠিক যেই সময় বের হয়, সেই সময় আদ্ভিক গাড়ি থেকে বের হয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে দেখতে পায় শেয়ারা বড় রাস্তায় এসেছে। নিমশেষে আদ্ভিকের চোখের আড়াল হয়ে যায়, কারণ ওই স্কুটিতে ছিল। আদ্ভিক সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় শেয়ারার এনজিওর উদ্দেশ্যে। শেয়ারার এনজিওতে থাকাকালীন পুরো সময়টা আদ্ভিক এনজিওর বাইরে দাঁড়িয়ে কাটায়। শেয়ারা বেরোনোর সময় তাড়াতাড়ি স্কুটি নিয়ে বেরিয়ে যায়, আদ্ভিককে দেখতে পায় না। 1 মাস পর আদ্ভিকের 1 মাস এভাবেই কেটে গেছে। রোজ সে সকাল থেকে দুপুর শেয়ারার বাড়ি থেকে এনজিও ও এনজিও থেকে বাড়ি অবধি করেই কাটায়। তবে একদিনও শেয়ারার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এই কয়দিনে। এমন একদিন এনজিওতে, শিয়া, তুই এতটা পাষাণ কীভাবে হলি বলতো?
শিয়ারা বাচ্চাদের কাজ দিয়ে চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। ঠিক সেই সময় দিদি এসে কথাটা বলল, কিন্তু শিয়ারা কোনো ভ্রুক্ষেপ করল না। সে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। কি হলোটা কি? কি দেখছিস বাইরে এত মন দিয়ে? একটা কথা। দিদি শিয়ারার কাছে গিয়ে পেছনে দাঁড়িয়ে শিয়ারার চাহনি অনুসরণ করে সেদিকে তাকাতেই চুপ করে যায়। ছলছল চোখে আলতোভাবে শিয়ারার কাঁধে হাত রাখতেই শিয়ারা ভাঙা কণ্ঠে বলে ওঠে, না খেয়ে না ঘুমিয়ে কী অবস্থা করেছে শরীরে দেখেছো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে দেখো। শিয়ারা জানালা দিয়ে আদ্ভিককে দেখছিল। এটা ওর প্রতিদিনের কাজ। প্রথম দিন থেকেই ও লক্ষ্য করছে আদ্ভিক ওকে ফলো করে। তবে টের পেতে দেয়নি আদ্ভিককে যে ও তাকে দেখে। এভাবে আর কতদিন কষ্ট পাবি বলতো তোরা? শুধু কি আদ্ভিকের চোখ মুখ শুকিয়েছে, শরীরের অবস্থা খারাপ হয়েছে, তোর হয়নি? শিয়ারা উত্তরে চুপ করে থাকে। চোখটা জলে ভরে উঠেছে ওর। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে ওর। তোর মনে হচ্ছে না এভাবে আদ্ভিককে কষ্ট দিয়ে তুই ভুল করছিস? তুই এটা ভালোভাবেই জানিস, তাই অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিস ভেতরে ভেতরে। তুই কি বুঝতে পারছিস না শিয়া, তুইও আদ্ভিককে ভালোবেসে ফেলেছিস? শিয়ারা এবার দিদির দিকে তাকালে দিদি বলে, এখনো সময় আছে শিয়া। শিয়ারা আবারও আদ্ভিকের দিকে তাকালো। আদ্ভিক চুপচাপ দাঁড়িয়ে আছে, এক মনে নিজের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে, গাড়িতে হেলান দিয়ে। অতিরিক্ত সুন্দর দেখতে ছেলেটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। শিয়ারার চোখের সামনে আদ্ভিকের সাথে প্রথম দেখার দৃশ্য ভেসে উঠল। স্মার্ট হ্যান্ডসাম ড্রেসিং একটা ছেলে ক্যামেরার পেছনে বসেছিল। তারপর যখন বৃষ্টির দিনে বাস স্ট্যান্ডে বসে কথা বলছিল, একটা আলাদাই উজ্জ্বলতা মেখেছিল পুরো মুখটায়। আর আজ সে দেখে বিষণ্ণতার ছাপ। এইভাবে যদি চলতে থাকে তাহলে ছেলেটার একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। দিদির কথা শেষ হওয়ার আগেই শিয়ারা বেরিয়ে গেল ওখান থেকে। দিদির মনে কেমন যেন একটা আশার আলো সঞ্চার হলো। শিয়ারা এনজিওতে থেকে বেরোতেই জানালার বাইরে চোখ রাখলো দিদি। হ্যাঁ ড্যাড বলো। তুমি কি আজও? হ্যাঁ, আজ একটা প্রশ্ন করবো, উত্তর দেবে? বলো। গত 1 মাসে আমি তোমারই যেই ব্যবহার আচরণ দেখেছি, তাতে আমার মাথায় একটা জিনিসই এসেছে, যা তুমি কখনো স্বীকার করোনি আগে আমার কাছে। আজ কি তুমি স্বীকার করবে? ভিকি, আর ইউ ইন লাভ? আদ্ভিক চোখ বন্ধ করে নেয় আভাসবাবুর প্রশ্নে। তার চোখটা জলে ভরে গিয়ে লাল হয়ে উঠেছে। সে নিজেকে একটু সময় নিয়ে স্বাভাবিক করে বলল, আই রিয়েলি লাভ হার ড্যাড। আমার মনে হয় না আমি ওকে ছাড়া থাকতে পারবো বলে। আমাকে তাহলে কেন কথা বলতে দি? আমি তোমাকে পরে কল ব্যাক করছি ড্যাড। আদ্ভিক আসম্ভিক ব্যবহারে অবাক হয়ে যান আভাস বাবু। এভাবে কথার মাঝে হুট করে ফোন কেটে দিল কেন সে? চিন্তিত হয়ে পড়েন আভাসবাবু। এদিকে আদ্ভিকের চোখের সামনে শিয়ারা দাঁড়িয়ে আছে। শিয়ারাকে দেখে সোজাভাবে দাঁড়িয়ে ফোনটা পকেটে রাখতে রাখতে আদ্ভিক নিজের যুক্তি রাখে, তুমি যোগাযোগ করতে বারণ করেছিলে, তোমাকে দেখতে তো বারণ করোনি, তাই না? আদ্ভিক আর কিছু বলার সুযোগ পেল না। তার আগে শিয়ারাও শরীরের সাথে মিশে গেল। আদ্ভিক শুধু টের পাচ্ছে তার প্রিয়সী তার গলা জড়িয়ে ধরেছে। নিচের দিকে তাকিয়ে থাকার কারণে সে দেখতে পাচ্ছে পায়ের আঙুলের উপর ভর করে সে নাগাল পেয়েছে তা। সেটা দেখে ধীরে ধীরে আদ্ভিক 2 হাতে শিয়ারার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে। এই দৃশ্য দেখে শিয়ারার দিতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালা থেকে সরে যায়। আই লাভ ইউ আদ্ভিক। আদ্ভিকের একদম কানের কাছে কথাটা বলায় ওর কানে বাজতে থাকে কথাটা। নিজের হাতের বাঁধন আর একটু শক্ত করে শিয়ারার ঘাড়ে মুখ গুজে দেয় আদ্ভিক। এই একটা কথা শোনার জন্য আমার জীবন পেরিয়ে যাওয়ার জোগান হবে আমি ভাবতেও পারিনি। শিয়ারা সরে আসে আদ্ভিকের থেকে। ওর চোখ দুটো সহজ, মুখটা এখনো জলে ভেজা। কি অবস্থা করেছেন এটা নিজের? কে বলেছে আপনাকে এভাবে রোজ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে? কি করব, ঘরে বসে থাকলে এতদিনে কিছু একটা ঘটিয়ে ফেলতাম নিজের। চুপ করুন, এটা মোটেও গর্ব করে বলার মতো কথা নয়, পাগল একটা। কেন? আমি আমার প্রেমিকার জন্য দেবদাস হয়ে গেছি, এটা গর্ব করে বলতে পারবো না? এই 1 মিনিট আপনি তো নেশার জিনিস ছুঁয়েও দেখেননি এই 1 মাসে, তাহলে দেবদাস কিভাবে হলেন? আর তুমি কিভাবে জানলে সেটা? না মানে
মানে এটাই যে তুমিও আমাকে দেখতে লুকিয়ে লুকিয়ে, তাই তো? আর বাকি সময়ের খোঁজ নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট কম, তোমার অ্যাসিস্ট্যান্ট বেশি সময়ের থেকে নিতে। শিয়ারা মুখটা কাঁচুমুচু করে নিচের দিকে তাকিয়ে ওনায় আঙুল পেঁচাতে থাকে। একবারে ঠিক জায়গায় নিশানা লাগিয়েছে আদ্ভিক। বেচারি বাজে ফাঁসান ফেসে গেছে। শিয়ারা চুপ করে থাকলে হঠাৎই আদ্ভিক ওর কোমরে হাত রেখে তার নিজের দিকে এক ধাপ টেনে আনে। ফলে শিয়ারা আদ্ভিকের কাঁধে হাত রেখে ওর দিকে তাকালে আদ্ভিক জিজ্ঞেস করে, এই একটা মাস শুধু আমি না, তুমিও কষ্ট পেয়েছো, সেটা তোমার চোখ মুখ বলে দিচ্ছে। কেন করলে এমন শিউ? কী লাভ হলো এটাতে এভাবে কষ্ট পেয়ে? সেই তো আমার ভালোবাসার কাছে হার মানতেই হলো, তাই না? শিয়ারা কোনো উত্তর না দিয়ে আদ্ভিকের বুকে মাথা রেখে গুটিয়ে যায়। আস্তে করে বলে, সবটা বলবো তোমাকে, কেন করেছি আমি এমন। আমি তোমার থেকে কিছু লুকাবো না আভি। কি বললে? আরেকবার বলো। কি বললাম? কি নামে ডাকলে আমায়? আরসিকোলা। শিউ প্লিজ বলো না। শিয়ারা আস্তে করে আদ্ভিকের চোখে চোখ রেখে ওর দিকে এগিয়ে যায়। কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, আই লাভ ইউ আভি। আদ্ভিকের হার্টবিট অবন্ধ হওয়ার উপক্রম হলো শিয়ারার ঠোঁটের আলতো ছোঁয়া নিজের কানে অনুভব হতেই। শিয়ারা সরে এসে আদ্ভিকের চোখে চোখ রাখতেই দেখে আদ্ভিক এখনও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শিয়ারা খিলখিলিয়ে হেসে উঠলে আদ্ভিক নিজের ঘোর থেকে বেরিয়ে এসে পোকার মতো মাথা চুলকায়। চলো। শিয়ারাকে নিয়ে আদ্ভিক গাড়িতে উঠে বসে। শিয়ারা কোনো প্রশ্ন করে না আদ্ভিককে, সে যে কোথায় নিয়ে যাচ্ছে। ওরা উপস্থিত হয় আদ্ভিকের ফ্ল্যাটে। আসার পথে অনেক ভয় নিয়েই আদ্ভিককে ধীরে ধীরে সবটা বুঝিয়ে দেয় যে কেন সে দূরে সরিয়ে দিয়েছিল ওকে। দিয়ারার উপর রাগ হলে অনেক কষ্টে আদ্ভিক সেটা গিলে নেয় এক প্রকার। শিয়ারা সেটা বুঝতে পেরে সাথ দেয় আরও আদ্ভিকের। নিজের ঘরে নিয়ে যাওয়ার পর আদ্ভিক দরজা বন্ধ করতে গিয়েও যখন থেমে গিয়ে দরজাটা উল্টো খুলে দেয়, তখন শিয়ারা জোরে হেসে ফেলল। না বাবা, আর একই ভুল করব না। হাসতে হাসতে শিয়ারার হঠাৎই চোখ গেল একটা ফটো ফ্রেমের উপর। শিয়ারা সেদিকে এগিয়ে গিয়ে ফ্রেমটা হাতে নিতেই আদ্ভিক ওর পেছনে গিয়ে দাঁড়ালো। আভি, তোমার সাথে এই ছেলেটা কে ছবিতে? সোহমদা বলে তো মনে হচ্ছে না। মাই ব্রাদার। তোমার ভাই আছে? ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। শিয়ারা কথাটা শুনে চুপ করে গেল। অপেক্ষা করতে থাকলো আদ্ভিকের আরও কিছু বলার, কারণ ও যেটা ভাবছে সেটা নাও হতে পারে। বেস্ট ফ্রেন্ডও তো হতে পারে। সৎ হতে হবে এমন তো কোনো কথা আছে? মাই স্টেপ ব্রাদার। শিয়ারা চোখ বুঝে নেয়। ও আশা করছিল ওর ধারণা হয়তো মিথ্যে হবে, কিন্তু না, সেটাই সত্যি দাঁড়ালো। শিয়ারা চোখ খুলে ফ্রেমটা রেখে দিতেই পাশের যে ফ্রেমে চোখ পড়ল সেটাই ওর চোখ আটকে গেল। ছবিটা ছোট্ট আদ্ভিক আর ওর মায়ের। আদ্ভিক বুঝতে পারলো শিয়ারা এই ছবিটার দিকেই তাকিয়ে আছে। আমার মম, এই মানুষটাকে আমি হারাতে চাইনি কখনো। আমি কল্পনাও করিনি মমের সাথে আমার জার্নিটা তো শর্ট হবে। তুমি বলেছিলে না আমি কিভাবে মাটির ভাঁড়ে চা খেতে পারছিলাম? আন্টি শিখিয়েছিলেন। অনেক ছোট বয়সে। আসলে ড্যাড কখনো মমকে নিয়ে কোথাও যেত না, তাই মম আমাকে নিয়ে এদিক সেদিক বেরিয়ে পড়তো। আমার ঠাম্মি মমকে পছন্দ করে এনেছিল, ড্যাডের পছন্দ ছিল না, তাই কখনো আমার মমের সাথে ঠিকভাবে কথা বলেননি, কখনো না। আর আমার মম সবসময় ভালোভাবে কথা বলেছে, ভালোবেসে গেছে। বদলে পেয়েছে শুধু কষ্ট। আমি নিজে দেখেছি প্রতি রাতে আমার মমকে চোখের জল ফেলতে, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করতে পারিনি আমি। শিয়ারা নিজের কাঁধে আদ্ভিকের কাঁপা নিঃশ্বাস অনুভব করতে ও পিছন ফিরে আদ্ভিকের দু হাতের মাঝে চলে যায়। আস্তে করে জিজ্ঞেস করে, আন্টি কিভাবে? সুইসাইড। শি ওয়াজ কমিটেড সুইসাইড। শিয়ারা দমে গেল। ও ভেবে উঠতে পারছে না ওর ঠিক কী বলা উচিত। আদ্ভিক নিচের দিকেই তাকিয়ে আছে এখনও। সে আবার বলতে শুরু করে, মম জানতো যে ড্যাড মমকে পছন্দ করে না, তাই কষ্ট পেত, চোখের জল ফেলতো। কিন্তু একটা সময় যাওয়ার পর মম জানতে পারে ড্যাডের জীবনে অন্য কেউ আছে। সেই দিনটার কথা আমার মনে আছে। মমের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মম কোনো উত্তর দেয়নি। চুপ করে পাথরের মতো বসেছিল, কাঁদছিল পর্যন্ত না। বিয়ের পর থেকে মম আপ্রাণ চেষ্টা করে চলেছিল ড্যাডের পছন্দের হয়ে ওঠার,
কিন্তু সেদিন গিয়ে জেনেছিল যে সেটা আর কখনো সম্ভব নয়। শিউ, আমি খুব কাছ থেকে দেখেছিলাম বিষয়টা। মমের পরিস্থিতি আমাকে ফিল করিয়েছিল যে ঠিক কতটা কষ্ট হয় নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে। এজন্যই হয়তো তোমাকে সেদিন অন্য একজনের সাথে দেখে এতটা রিয়্যাক্ট করেছিলাম। ঠিক এই কারণে আমি এতটা ওভার পজিটিভ। আমার এই সিচুয়েশনটা ফেস করার মতো সহ্য ক্ষমতা নেই। আম রিয়েলি সরি ফর দ্যাট। আমি বুঝতে পেরেছি আভি, প্লিজ ডোন্ট ফিল সরি ফর দ্যাট। আমি মনে করি তোমার ওখানে কোনো দোষ ছিল না। আমি আমি ড্যাডের একটা কথা এখনও ভুলতে পারি না জানো। তখন কথাটার মানে বুঝিনি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছি তখন নিজেকে ভীষণ হেল্পলেস মনে হতো। এমন কি কথা বলেছিল আঙ্কেল তোমাকে? আমাকে না মমকে? ড্যাডের অ্যাফেয়ার সম্পর্কে জানার আগে প্রথমবার মম ড্যাডের মুখের উপর কথা বলেছিল। আমি চুপ করে বিছানায় বসেছিলাম। মম বলেছিল যে কেন ড্যাড এমন করছে। আমার কথাটা একবার ভেবে নতুনভাবে সবটা শুরু করা যায় না? আর আঙ্কেল কি বলেছিল? তাচ্ছিল্য হেসে, অ্যাট দ্য টাইম হি ওয়াজ ড্রাঙ্ক, সো মমকে একটি জ্বর মেরে বলেছিল, আধভিক আমার জীবনে একটা মিস্টেক। সেদিন তুমি আমার ড্রাঙ্কস অবস্থার সুযোগ নিয়েছিলে যাতে এই বাড়িতে থাকতে পারো। আজ যদি আধভিক না থাকতো তবে তোমাকে তাড়িয়ে দিতাম। শুধুমাত্র আধভিকের কথা ভেবেই তোমাকে এখানে রেখেছি। মম পরিবর্তিত বলেছিল, আধভিকের কথা ভেবেই আমি রয়েছি, না হলে অনেকদিন আগেই চলে যেতাম। শেয়ারার চোখ থেকে জল গড়াচ্ছে। সে আন্দাজ করছিল আধভিকের ভেতরে এখন কষ্ট লুকিয়ে আছে, কিন্তু এতটা কষ্ট ধারণার বাইরে ছিল শেয়ারার। এত কিছু সহ্য করেছে ছেলেটা ওইটুকু বয়সে। ওর মনে হয় হয়তো এখানেই শেষ নয়। বড় হয়ে কথাটা যখন মনে করতাম তখন এটাই মনে হতো, আমি এমন একজন মানুষ যাকে কেউ চায় না, যার কেউ নেই। ছোটবেলায় আমি বুঝিনি দেখেই তো যেই মানুষটার কাছে আমি একটা মিস্টেক ছিলাম তাকে আঁকড়ে ধরতে চাইছিলাম। তোমার সৎ মা, উনি আমার মা নন। আমি মনে করি না ওনাকে নিজের মা। উনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। উনি জানতেন ড্যাড বিবাহিত, তারপরও সরে যাননি। যেদিন মম জানতে পারলো সত্যিটা, তারপর থেকে আর কথা বলেনি ড্যাডের সাথে, ইভেন কারো সাথে। জানি না কেন, প্রথম হয়তো ড্যাডের চোখে অনুতাপ দেখেছিলাম। ড্যাড এসেছিল মামির সাথে কথা বলতে। মম শুধু শুনেছে, কোনো উত্তর দেয়নি। ড্যাড ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই সেই দরজা দিল, আর বেরিয়ে এলো না। যেভাবে গিয়েছিল সেভাবে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরেও যখন দরজা খুলছিল না, তখন জানালায় গিয়ে দেখলাম মম। শেয়ারা আর একটু শক্ত করে ধরে আধভিক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ভীষণ কষ্ট হয় তার এই কথাগুলো মনে পড়লে। দেখলাম মম একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে। অনেকবার বলছিলাম মমকে, অনেক চিল্লিয়েছিলাম যে মম এমনটা করো না, দরজা খোলো, আমি তোমার কাছে যাব। মম তাকায় পর্যন্ত নেই আমার দিকে। যখন তাকালো তখন শেষবারের মতো চোখে জল নিয়ে একগাল হেসেছিল, আর তারপর আধভিক ঘুরে গেল অন্যদিকে। শেয়ারা নিজের হাত দিয়ে মুখ চেপে অবিরাম কান্না আটকানোর চেষ্টা করছে। নিজেকে একটু স্বাভাবিক করে আধভিকের কাঁধে হাত রাখলে আধভিক ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে অভিযোগ আর অভিমান মিশ্রিত স্বরে বলল, মম নিজের কথা রাখেনি। মম ভাবেনি আমার কথা, শুধু ওই লোকটার কথা ভেবেছে যে কিনা প্রথম থেকে মমকে কষ্ট দিয়েছে। ওই লোকটার দেওয়া কষ্ট মনে করেই মম আমায় একা করে দিয়ে চলে গেল। আমার কথা ভাবলে এমনটা করতে পারতো না। সারা জীবন কষ্ট ছাড়া কিচ্ছু পায়নি মম। প্রথমে নিজের মামা বাড়িতে মামা মামির দেওয়া কষ্ট, আর বিয়ের পর স্বামী। তোমার ঠাম্মি, উনি নিশ্চয়ই ভালোবাসতেন আন্টিকে, ভীষণ ভালোবাসতো। মেয়ের শখ ছিল তো খুব, তাই আমার মমকে নিজের মেয়ে মনে করত। নিজের মেয়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি। আমাকেও ভীষণ ভালোবাসতো, সবসময় খালি দাদান আর দাদান। আধভিক চোখে জল নিয়েই একটু হাসলো, তারপর ঠোঁট চেপে ফেললো। চেহারা চোখ বুজে নিল, কারণ সে আন্দাজ করতে পারছে এবার আধভিক কি বলবে। আমার চিৎকার শুনে যতক্ষণে ঠাম্মি উপরে এসেছে ততক্ষণে সব শেষ। চোখের সামনে মমকে ছটফট করতে দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না। একটা 8 বছরের ছেলে কী বা করবে চিৎকার করা ছাড়া। ড্যাড বাড়ি এসে সবটা জানার পর ঠাম্মিকে যখন জানালো সে মমকে বিয়ে করার 1-2 বছর পরেই আরেকটা বিয়ে করেছে এবং তার একটা সন্তানও আছে সে ঘরে,
সেটা শোনার পর ঠাম্মি হার্ট অ্যাটাক করে। মেয়েকে একা ছাড়েনি, কিন্তু নিজের দাদানকে একা ছেড়ে গেছেন। শিয়ারা নিজের ওড়না দিয়ে আদ্ভিকের চোখের জল মুছিয়ে দিলে আদ্ভিক শিয়ারাকে জড়িয়ে ধরে। আদ্ভিকের কাঁধে মাথা রেখে শিয়ারা মনে মনে সেদিকে বলা আভাসবাবুর কথা মনে করে। উনি বলেছিলেন, সবশেষে এই বুড়ো মানুষটাকে জানো, ভুলে যেও না। উনি অপরাধ করেছেন দেখেই কথাটা বলেছিলেন। আফি, একটা কথা বলবো। আর একটু শক্ত করে জড়িয়ে ধরে। আঙ্কেলকে এখন দেখলে বোঝায় যায় না উনি তোমাকে অপছন্দ করতেন। ওনার তোমার প্রতি কেয়ার, ভালোবাসা দেখলে কেউ বুঝতে পারবে না এমন একটা ইতিহাস আছে। এমন কেন? উনি কি তোমার কাছে ক্ষমা চেয়েছেন? এই সব হয়তো ওনার পাপের প্রায়শ্চিত্ত। আমি জানি না হঠাৎ করেই উনি কেন আমাকে নিয়ে এতটা ভাবতে শুরু করেছেন। আমার তো এটাই মনে হয়, মম আর ঠাম্মির সাথে সেদিন আমারও কিছু একটা হয়ে গেলে ভালো হতো। আভি, কি আজে বাজে কথা বলছো? ঠিকই বলছি। তুমি আসার আগে আমার জীবনটা জীবনই ছিল না। ভালোবাসার জিনিসটাকে বিশ্বাস করতাম না আমি। তখন যদি উনি আমাকে মেরে ফেলতেন ভালো হতো। সব ল্যাটা চুকে যেত একেবারে। এত কষ্ট পেতে হতো না প্রতিনিয়ত আমাকে। চুপ, একদম চুপ। আমি এখন এসে গেছি তো তোমার জীবনে, তাহলে একদম এসব কথা ভাববে না আর। না শিও, যখন তুমি আমাকে আমাদের স্ট্যাটাস নিয়ে বলেছিলে তখন আমার এটাই মনে হয়েছিল, ড্যাড কেন আমাকে নিজের পরিচয় দিল। আমি যখন একটা মিস্টেক, তখন কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতে পারতো। নিজের পরিচয় নিয়ে তৈরি করে নিতাম নিজে। আর তুমি যদি আমার কাছে ফিরে না আসতে, তাহলে এই পরিচয় রাখতাম না আমি। নিজের অস্তিত্বই রাখতাম না তো সেখানে পরিচয়। শিয়ারা ভালোবাসলে কবে আমাকে আভি, এতটা ভালোবাসলে কবে আমাকে আভি? যখন প্রথম তোমাকে দেখেছিলাম, বা তুমি যখন সময় চেয়েছিলে একে অপরের চেনার, কিংবা গত 1 মাসে, জানি না। আমি শুধু জানি তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি আবার একা হয়ে যাব। আর সেই একাকিত্বটা সহ্য করার ক্ষমতা হয়তো আমার মধ্যে নেই। বাঁচার মতো বাঁচতে পারবো না আমি। শিয়ারা আদ্ভিককে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পর আদ্ভিক সরে এসে বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো। আদ্ভিক আর শিয়ারা ওদের ঘরের মধ্যে থাকাই এক কোণে থাকা ঘরের মধ্যে গেল। জানালার পর্দাগুলো সরিয়ে দিতেই শিয়ারা অবাক হয়ে গেল। কি দারুণ সব স্কেচ! এগুলো কি তোমার করা স্কেচ, আভি? ভালো লাগছে এগুলো? খুব সুন্দর এগুলো। তুমি স্কেচ, ওয়াল পেন্টিং এগুলো আলাদা করে রেখেছ? আরেকটা জিনিস আলাদা করে রেখেছি। আদ্ভিকের দিকে শিয়ারা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আদ্ভিক ওকে টেনে নিয়ে নিজের স্টাডি টেবিল থেকে একটা ড্রয়িং পেপার হাতে দেয়। শিয়ারা সেটা খুলে দেখতে এক প্রকার টাসকি খায়। তুমি তো পুরো প্রফেশনাল ডিজাইনার, আভি। এটাই আমার প্যাশন। আমি কখনোই একজন প্রডিউসার হতে চাই না। ড্যাডের উত্তরাধিকারী হিসেবে তার ছোট ছেলে আছে তো। আমি না হয় আমার মমের স্মৃতিটাই আঁকড়ে ধরে বাঁচলাম। আন্টি কি তোমাকে? মম খুব ভালো আঁকতো। আমি তো মনে হয় লেখার আগে সূর্য এঁকেছিলাম। শিয়ারাও হেসে ফেলে আদ্ভিকের হাসি দেখে। শিয়ারার টোন কেটে আদ্ভিককে বলে, আন্টিকে দেখলে বোঝা যায় আন্টি খুব মিষ্টি শান্ত প্রিয় মানুষ ছিলেন। তাহলে তুমি এত করলার মতো তেতো আর বদমেজাজি হলে কিভাবে ওনার সাথে থেকে? আদ্ভিক বেচারা বাচ্চাদের মতো মাথা নিচু করে মাথা চুলকে বলে, আই হেট করলা। আমি কেন করলার মতো হতে যাব? হ্যাঁ, শর্ট টেম্পার। তবে চুপ। এই শর্ট টেম্পারের চক্করে কোনো দিন দেখবে তোমার মাথা শর্ট সার্কিট হয়ে যাবে। কথায় কথায় খালি ধমক দেয়। শিয়ারা মনে মনে হাসে আদ্ভিকের মুখের অবস্থা দেখে। আরও কিছুক্ষণ ওখানে থাকার পর আদ্ভিক শিয়ারাকে নিয়ে বেরিয়ে যায় গাড়িতে। শিও, আমি ঠিক করেছি আমি নিজের একটা ফ্যাশন হাউস করব। এটা তো খুব ভালো বিষয়, আভি। এর থেকেও একটা ভালো বিষয় কি আছে জানো? কি? আমার ফ্যাশন হাউসের মেন ডিজাইনার হবে তুমি। আমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে, আভি? আমি ডিজাইনার? কি বলছো এসব? ঠিকই বলছি। না, ঠিক বলছো না। আমার কোনো ডিগ্রি নেই। আমি তো শখের বশেই। দেশাকে পেশা বানাতে কতক্ষণ। আর আমার ফ্যাশন হাউসে কাকে ডিজাইনার হিসেবে রাখবো আর কাকে নয়, সেটা আমার ব্যাপার। তুমি চিন্তা করো না। তোমাকে আমি কোর্সে ভর্তি করে দেব কাজ করার পাশাপাশি। আর তুমি সকালে যেমন এনজিওতে আসো তেমনই আসবে। এরপর আর আমি কিছু শুনতে চাই না। তোমার বাড়ি এসে গেছে।
শিয়ারা মুখটা কাঁচুমুচু করে নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে যেতে নিলে আদ্ভিক পেছন থেকে ওকে ওর নাম ধরে ডাকে। ওর মাথা আদ্ভিকের দিকে কিছুটা ঘুরতেই আদ্ভিক শিয়ারার মাথার নিচটা বাম হাতের মাঝে নিয়ে শিয়ারাকে আচমকায় নিজের একদম কাছে টেনে আনলো। স্বপ্ন এত তাড়াতাড়ি ঘটে যাওয়ায় শিয়ারা কিছুই ঠাউর করে উঠতে পারলো না। বুঝতে পারলো তখন যখন নিজের কপালে আদ্ভিকের ঠোঁটের ছোঁয়া পেল। আবেশে নিজের চোখ বুজে নিল ও। কিছুটা সময় ওভাবে থাকার পর আদ্ভিক নিজের ঠোঁট সরিয়ে কপাল ঠেকালো। আমি বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে কল করব, ওকে? আর আগামীকাল থেকে যেমন আমি নিতে আসতাম তেমনই আসবো। তোমাকে এনজিওতে ড্রপ করে আমি চলে যাব, দেন ফেরার সময় নিয়ে আসবো, মনে থাকবে? শিয়ারা কোনো কিছু না বলে আদ্ভিকের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঝটপট গাড়ি থেকে নেমে চলে যায়। আদ্ভিক কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে শিয়ারার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শিয়ারা বাড়িতে ঢুকে গেলে স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে বসে হাসে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। 6 মাস পর শিয়ারা আর আদ্ভিক বেশ ভালোভাবে নিজেদের সময়টা কাটাচ্ছে। দিয়ারা কোনো রকম কোনো কথা শিয়ারকে নিয়ে পড়েনি। এই বিষয়ে তাই শিয়ারাও কথা বাড়ায়নি। সে আদ্ভিকের কথা মতো সকালে এনজিও, তারপরে কোর্স করা এবং তারপর যে সময়টা বেঁচে থাকে সেটা আদ্ভিকের ফ্যাশন হাউসে দেয়। ফ্যাশন হাউস জয়েন করেছে যদিও 1 মাস হয়েছে, কারণ ফ্যাশন হাউসের জন্য বিল্ডিং আদ্ভিক আগে থেকেই কিনে রেখেছিল ঠিকই, কিন্তু শিয়ারার মন পছন্দ মতো সাজিয়ে নেওয়ার পরেই সেখানে ধীরে ধীরে কর্মচারী নিয়োগ করতে শুরু করে। একদমই এমনই একদিন শিয়ারা সকাল সকাল এনজিওতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতে স্থির হয়ে দাঁড়ালো এক জায়গায়। ওর সামনে আভাসবাবু আর আদ্ভিক বসে আছে, পাশে শিয়ার মা। শিয়ারা আদ্ভিকের দিকে তাকাতেই দেখলো আদ্ভিক চায়ের কাপে একটা চুমুক দিতে দিতে ওকে চোখ মারল। শিয়া মা, এদিকে আসো একবার। আয় এদিকে এসে বস। শিয়ারার মা, ওনারা অনেকক্ষণ ধরে তোর অপেক্ষা করছে। শিয়ারা ধীরে ধীরে ওর মায়ের দিকে এগিয়ে যেতেই ওর মা জিজ্ঞেস করলো, ওকে? আভাসবাবু চান যত তাড়াতাড়ি সম্ভব আদ্ভিক আর তোর বিয়েটা দিয়ে দিতে। তোর কি মত আছে? শিয়ারা, আমি তো আসলে আঙ্কেল, আমি বিয়ে করে চলে গেলে আমার মায়ের উপর চাপ পড়ে যাবে অনেক। এমনিতে আমি এখন শুধু এনজিওতে পড়াই, বিকেলে যে টিউশনি করতাম সেগুলো ছেড়ে দিয়েছি। মা একার রোজগারে তো সংসার চলবে না, আর বোন যা রোজগার করে সেটা আমরা নিই না, ওটা ওর হাত খরচ। তাই দিয়ারা, তুই চলে গেলে না হয় আমি আমার হাত খরচটা কমই করব। তাছাড়া আমার রোজগারটা পুরোপুরিভাবে ব্যবহার করি না আমি। তুই অন্তত এমন কিছু শিখাসনি আমাকে। তাই তুই চিন্তা করিস না, আমার আর মায়ের খুব ভালোভাবে চলে যাবে। আমার শালি দেখছি বড় হয়ে গেছে অনেক। তা শালি সাহেবা, পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে তো? রেজাল্ট খারাপ হলে কিন্তু দিয়ারা, দিয়ে খবর করে দেবে, তোমাকে কিছু করতে হবে না। দিয়ারার কথায় শিয়ারা চোখ রাঙালে সবাই হেসে ফেলে। শিয়ারা আর কোনো বাধা দেয় না যখন ওর মাও বলে বিয়েতে সম্মতি দিতে। সেদিনই পাকা দেখা সেরে বিয়ের ডেটটা জানিয়ে দিয়ে যায় আভাসবাবু, যা আগের থেকে ঠিক করে এসেছিলেন উনি। রাতে শিয়ারা বসে বসে ড্র করছে, এমন সময় আদ্ভিকের কল এসে কলটা রিসিভ করতেই শিয়ারাকে সে বেরিয়ে আসতে বলে রেখে দেয়। শিয়ারা, বড় লাট সাহেব হুকুম যখন করেছেন তখন তো যেতেই হবে। ওহ, রাত বিরেতে ছেলেটা না ঘুমিয়ে প্রেম করতে এসেছে। বড় পাগলের পাল্লায় পড়েছি আমি। শিয়ারা ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে আদ্ভিকের দিকে এগিয়ে গেলে আদ্ভিক একটা কিউট স্মাইল দেয়, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে শিয়ারা কোমরে হাত দিয়ে মেজাজ দেখিয়ে বলে, রাত বিরেতে না ঘুমিয়ে তুমি এখানে কি করতে এসে? শিয়ারার কিছু বলার আগে আদ্ভিক এক ঝটকায় শিয়ারার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে শিয়ারাকে। সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকায় দুজনের নিঃশ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে। না হলে বেচারি শিয়ারা অনেকটাই নাটা আদ্ভিকের থেকে। প্রেম করতে এসেছি বউ। শিয়ারার পেটের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয় যখন আদ্ভিক বউ শব্দটা উচ্চারণ করে। আমতা আমতা করে বলে, খেয়ে দে কাজ নেই না তো তোমার? কি চাই এত রাতে? যাও, বা তোমাকে চাইবো, এখন তাড়িয়ে দিও না। শিয়ারা চুপ করে যায়। কিছুক্ষণ গল্প করার পর শিয়ারা সরে আসতে চাইলে আদ্ভিক বাধা দেয়।
শেয়ারার ঘাড়ে এক হাত রেখে মুখটা আর একটু কাছে টেনে আনে। শেয়ারা আতফিক কি করতে চলেছে বুঝতে পেরে ঝট করে সরে যায় আর বলে, এটা আবাসন বলে কেউ কিছু দেখে না তা কিন্তু নয়, ঠিক আছে? ভাগ্যিস বাবা আবাসনে একটা ফ্ল্যাট রেখে গিয়েছেন, না হলে তোমার জ্বালায় অনেক আগেই আমাদের বাড়ি ছাড়া হতে হতো। ধুর, এর থেকে তো ফরেন কান্ট্রি ভালো, যখন তখন যেখানে খুশি রোমান্স করা যায়। আচ্ছা, তুমি তুমি কজনের সাথে রোমান্স করেছো? যখন তখন যেখানে সেখানে খুশি। আতফিকের একটা উত্তর দিতে গিয়েও থমে যায়। শেয়ারার প্রশ্নটা আরেকবার ভেবে তরাং করে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এই, আমি এসব করিনি কখনো। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি যে করব? আমি তো শুধু দেখতাম। লজ্জা করে না তোমার এইসব দেখতে? তুমি আবার সেটা গর্ব করে বলছো? তো কি করতাম চোখের সামনে আসলে? গিয়ে বলতাম তবা তবা, এমনভাবে ওপেনলি রোমান্স কেউ করে? আতফিকের কথা শুনে হেসে ফেলে শিয়ারা। আতফিকও হেসে দেয়, তারপর বলে, তোমার কাছে কোনো কিছু বলতেই আমার লজ্জা লাগে না, আর না লাগে ভেবে চিন্তে কোনো কথা বলতে। ঠিক আছে হয়েছে, এবার বাড়ি যাও। বিয়ের আগে মনে হয় না তোর কপালে রোমান্স আছে ভিকি? আর বিয়ের পরেও আদর খাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, যা বুঝতে পারছি। না হলে এতদিন কেউ এত সুন্দর দেখতে একটা বয়ফ্রেন্ডকে এত কাছে পেয়েও নিরামিষ করিয়ে রাখে? একটা দেব, যাও ভাগো, খালি আজে বাজে বকে। চুমু দিতে বললাম, থাপ্পড় দিয়ে দিলে। আবার বলছো এক দেবে? চুমু হলে নিতে রাজি আছি, থাপ্পড় হলে দরকার নেই, থাক। কি কপাল আমার, চাইলাম চুমু পেলাম থাপ্পড়। স্যাড লাইফ। ইস, তোমার মুখে কিছুই আটকায় না নাকি? আতফিক শেয়ারার প্রশ্নে শেয়ারার দিকে তাকিয়ে হঠাৎ করেই ওর কাছে গিয়ে ওর কপালে নিজের ঠোঁটগুলো রাখে। বেশ কিছুক্ষণ ধরে গভীরভাবে ছুঁয়ে রেখে সরে এসে শেয়ারার এক গালে হাত রাখে। না কিছু বলতে আটকায় না, আর না কিছু করতে। বাইরে সবার কাছে ভদ্র হলেও তোমার কাছে অভদ্রই থাকবো জান। লাভ ইউ। আতফিক হেসে গাড়ির দিকে এগিয়ে যায়। শেয়ারা মনে মনেই ব্লাশ করতে থাকে ওখানে দাঁড়িয়ে। আতফিক গাড়ির দরজা বন্ধ করলে শেয়ারা জানালার সামনে দাঁড়ায়। সাবধানে যাবে। কথা শেষ করে আতফিকের কপালে ঠোঁট ছুঁয়ে সরে আসে শেয়ারা। আতফিক হেসে বলে, যাক, কিছু তো পাওয়া গেল। কষ্ট করে আসাটা বিফল যায়নি একেবারে। উফ, আবার শুরু হলো। ধুর, আমি চললাম, তুমি পৌঁছে টেক্সট করবে। শিয়ারা আর না দাঁড়িয়ে হাঁটা ধরল। শিয়ারাকে বাড়িতে ঢুকে যেতে দেখে আতফিক বেরিয়ে গেল ওখান থেকে। আতফিকের গাড়ির আওয়াজ পেয়ে শিয়ারা বেরিয়ে আসে বাড়ি থেকে। দরজার পাশে দাঁড়িয়েছিল সে, যায়নি নিজের ঘরে। আতফিকের গাড়িটা যত দূর দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইল শিয়ারা। এদিকে আতফিক লুকিং গ্লাসে শিয়ারাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। নিজের ফোনটা নিয়ে শিয়ারাকে কল করে বলে, ঘরে যান মহারানী, অনেক রাত হয়েছে, এভাবে একা দাঁড়িয়ে থাকতে হবে না আর। শিয়ারা টুক করে ফোন কেটে দেয়। ধরা পড়ে গেছে ভেবে জিপ কেটে দৌড় দিয়ে বাড়িতে ঢুকে নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের দিনে আশীর্বাদ করার কথা, তাই বরযাত্রী একটু আগে এসেছে। দিয়ারাকে উপরে পাঠানো হয় শিয়ারাকে ডাকতে। অনেকক্ষণ যাবৎ দিয়ারা না আসলে আরেকজন যায় ওদের ডাকতে। কিছুক্ষণের মধ্যে মেয়েটা হতদন্ত হয়ে নেমে এসে বলে, শিয়ারা ঘরে নেই, ও চলে গেছে মানে? কোথায় গেছে? এদিক ওদিক কোথাও না, দিয়াকে কনের সাজিয়ে শিয়ারা পালিয়ে গেছে। কথাটা শুনে আতফিক চুপ করে দাঁড়িয়ে রইল। আভাসবাবু রেগে গিয়ে বললেন, এরকম মজা করা ঠিক নয়, এসব কি বলছো তুমি? শিয়ারার মা, ঠিকই বলছে ও বিআই মশাই, শিয়া ঘরে নেই, এই চিঠিটাই ও সব বলে গেছে। শিয়ারার মা চিঠিটা এগোতেই আতফিক কাঁপা কাঁপা হাতের চিঠিটা নেয়। ধীরে ধীরে ভাঁজ খুলতে দেখে শিয়ারার হাতে। আতফিক, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, আমি এই বিয়েটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। চেষ্টা করছিলাম বিয়েটা আটকানোর, কিন্তু কোনো লাভ হয়নি। আমার বোন যে তোমায় ভালোবাসে তোমাকে সেটা আগেই জানিয়েছিলাম আমি, তাই ঠিক করলাম বিয়ের দিন ওর সাথে না হয় তোমার কাঠছড়া বেঁধে দেব। সামনে দাঁড়িয়ে থেকে তো এটা সম্ভব নয়, তাই আমি সরে এলাম। তোমার হাতে নিজের বোনকে তুলে দিলাম আতফিক, সামনে রেখো ওকে এবং আমার মাকে। তোমার ইতি, তোমার শিউ। চিঠিটা হাতে মুড়িয়ে নিয়ে হুড়মুড় করে শেয়ারার ঘরে চলে গেল আতফিক। ঘরে গিয়ে দেখলো দিয়ারা কনের সাজে বসে আছে। দিয়ার আতফিককে দেখেই উঠে দাঁড়ায়। তুমি জানতে এ বিষয়ে? দিয়ারা নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ে।
আতিক রাগে ক্ষোভে কষ্টে চোখ বুজে নেয়। তুমি নিচে যাও। দিয়ারার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায়। দিয়ারা বেরিয়ে গেলে আতিক ঘুরে ঘুরে ঘরটা দেখতে থাকে। চোখটা জলে ভরে উঠেছে ওর। দিয়ারা একটা ফটো ফ্রেম হাতে নিয়ে বলে, এইভাবে ঠকালে আমাকে শিয়ারা? বারবার অনুরোধ করার পরেও ছেড়ে চলে গেলে। আতিক চিৎকার করে কেঁদে ওঠে শিয়ারার নাম ধরে। নিচ থেকে সবাই সেটা শুনে কেঁপে ওঠে। আভাসবাবু চোখ বন্ধ করে নেন ছেলের আর্তনাদ শুনে। কিছুক্ষণ পর আতিক নিচে নেমে এসে না দাঁড়িয়ে সোজা আভাসবাবুর কাছে গিয়ে দাঁড়ায়। আভাসবাবু ছেলের মুখ দেখে বুঝতে পারেন ঠিক কী ঝড়টা বয়ে যাচ্ছে ওনার উপর। চলো ড্যাড, তুমি বিয়েটা করবে না বাবা? শিয়ারার মা। আতিক, যাকে বিয়ে করার কথা ছিল সে তো বিয়েটা করতে চায়নি আন্টি। আপনি চিন্তা করবেন না, আপনার আর আপনার মেয়ের কোনো রকম কোনো অসুবিধা আমি বেঁচে থাকতে হতে দেব না। আসি। আতিক বেরিয়ে চলে গেলে আভাসবাবু বেরিয়ে যান। ধীরে ধীরে সব আত্মীয় স্বজন এক এক করে বেরিয়ে যেতে থাকেন। হঠাৎ অন্ধকার হয়ে যায় পুরো হল। সামনে থাকতে চলা ব্রিক স্ক্রিনটা অফ হয়ে গেছে। ধীরে ধীরে ছোট ছোট আলো জ্বলে উঠেছে, কিন্তু শিয়ারার সেই হুঁশ নেই। সে নিজ মনে চোখের জল ফেলছে। ওর চোখের সামনে এখনও শেষের ঘটনাটা প্রতিফলিত হচ্ছে। নিজেকে একটু স্বাভাবিক করে ও পাশ ফিরে তাকাতেই দেখলো আতিক নেই। সিনেমাটা শুরু হওয়ার সাথে সাথেই শিয়ারা বুঝে যায় এটা ওর আর আতিকের অতীত নিয়ে তৈরি। তখনই ও পুরোপুরি মগ্ন হয়ে যায় পুরনো স্মৃতির মাঝে। আতিক যে কখন চলে গেছে সে খেয়ালই নেই। শিয়ারা চোখ মুছে উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, কিন্তু আতিককে দেখতে পায় না। ঠিক সেই সময় হলে একটা গান বেজে ওঠে। শিয়ারা স্ক্রিনের দিকে ফেরে। নাম দেখানো শেষ করে এখন একটা এন্ডিং সং বেজে উঠেছে। শিয়ারা মাথা নিচু করে নিলে ওর চোখের সামনে কেউ একটা ওর পরিচিত বস্তু তুলে ধরে। এটা তো তোমার ডায়েরি। শিয়ারা ডায়েরিটা হাতে নিয়ে পেছন ফিরতেই দেখে আতিক দাঁড়িয়ে আছে। সে পেছন থেকে ওর চোখের সামনে ডায়েরিটা ধরেছিল। শিয়ারা সেটা নিয়ে নিতেই পকেটে হাত গুজল। হ্যাঁ, আপনারই ডায়েরি। আপনার ডায়েরিটা ছাড়া এই সিনেমাটাই তৈরি হতো না মিসেস সান্যাল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা হেল্প করার জন্য। আমি আতিক, আমার কিছু শোনার নেই আপনার আপনার থেকে। আপনি যা করে দেখিয়েছেন সেটাই যথেষ্ট। আপনাদেরকে তো পুরস্কার করা উচিত কোনো মানুষের জীবন সুন্দর থেকে নরক বানিয়ে দেওয়ার জন্য। আপনাকে ঠিক কতবার থ্যাংক ইউ বলবো আমি বুঝে উঠতে পারছি না। শিয়ারা কিছু বলে না, চুপচাপ সহ্য করে নেয় আতিকের কড়া কড়া কথাগুলো শুনে। প্রথমত বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি ঠিক ছিলাম। ভালোবাসা বলে কোনো কিছুই হয় না, হলেও সেটা একতরফা থাকে। দ্বিতীয়ত কখনো কোনো মানুষকে তার যোগ্যতার বাইরে কিছু দেওয়া উচিত নয়, কারণ না চাইতে মানুষ কিছু পেয়ে গেলে তার মূল্য মর্যাদা দিতে পারে না। তৃতীয়ত আমার জীবনে না আসার জন্য, আমাকে বিয়ে না করার জন্য। শিয়ারা মাথা উঠিয়ে আতিকের চোখের দিকে তাকায়। শেষের কথাটা মেনে নিতে পারছে না সে। আপনি আমার জীবনের সব থেকে বড় ভুল ছিলেন, বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। শিয়ারা, তুমি একবার কথাটা তো শোনো। শিয়ারা আতিকের দিকে এগোলে আতিক পিছিয়ে যায়। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসতাম তার চেয়ে অনেক বেশি পরিমাণে ঘৃণা করি এখন। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই মিসেস শিয়ারা সান্যাল। আর আতিক রায় চৌধুরী তাকে ঘৃণা করে, তার দিকে ফিরেও তাকায় না। তার কথা শোনা তো দূরের বিষয়। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি এমন কিছু করতে চাইনি। করতে দেখিয়েছো তাই না? আমার জীবনটাকে নাটক বানিয়ে রেখে দিয়েছো। আমার ফিলিংসটা তোমার হাতের খেলনা ভেবেছিল তো, তাই নিজের বোনের হাতে তুলে দিয়ে চলে গেলে। ওয়াও শিয়ারা ওয়াও। শেষমেশ যখন এটাই করবে তাহলে প্রথমেই কেন তুলে দিলে না? কেন এসে আমার ভালোবাসা স্বীকার করে মিথ্যে নাটক করেছিলে? তুমি বিয়েটা করনি। কোনো উত্তর নেই তাই কথাটা ঘুরিয়ে দিলে। যাই হোক, কোনো উত্তরের আশা আমি তোমার থেকে রাখি না। ইনফ্যাক্ট কোনো কিছুর আশাই রাখি না, কারণ তোমার সাথে আশা রাখার মতো সম্পর্ক আমার নেই। সম্পর্ক যদি থেকে থাকে তাহলে সেটা ঘৃণার। আতিক পিছন ফিরে চলে যায়, যার পথে দাঁড়ায়, কিন্তু শিয়ারার দিকে ফেরে না। মাথাটা শিয়ারার দিকে কিছুটা ঘুরিয়ে আর চোখে চেয়ে বলে, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করাটা আতিক রায় চৌধুরীর ইমেজ পার্সোনালিটির সাথে যায় না। সে বিশ্বাসঘাতক নয়, কথা দিয়ে কথার মূল্য দিতে জানে সে। তাই তার জীবনেও বিশ্বাসঘাতক প্রতারকের কোনো জায়গা নেই। তুমি আমার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল শিয়ারা, যা ভোরের আলো ফুটতে কেটে গেছে। তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি আমি। তুমি এখন না,
আমার প্রিয়জন না প্রয়োজন। আদ্ভিক চলে যায় আর শিয়ারা কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। গানের লাইনগুলো কানে এসে পৌঁছালে রিলেট করতে পারে শিয়ারা। सोच लिया तू ख्वाब है मेरा टूट गया जो आया सवेरा सोच लिया है बिन तेरे जीना सोच लिया तो सच लिया। অনেকক্ষণ পরে শিয়ারা হল থেকে বেরোলে সোহম এসে ওর সামনে দাঁড়ায়। চল তোকে বাড়ি পৌঁছে দিই। আমি চলে যেতে পারবো সোহমদা। এমন করিস না বোন, অনেক রাত হয়ে গেছে, এভাবে তোকে একা ছেড়ে দেওয়া যায় নাকি? আমার একটা কথা শোনার সময় যখন তার হয়নি, তাহলে কেন আমাকে দাঁড় করিয়ে রাখার পরেও নিজে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছে? যার জীবনে আমার কোনো জায়গায় নেই তাকে আমাকে নিয়ে ভাবতে না করো। আসলাম। শিয়ারা বেরিয়ে যায় মাল্টিপ্লেক্স থেকে। রাত হয়ে গেছে, কিন্তু কেমন যেন এটাই ভালো লাগছে শিয়ারার। সে চেনে এখানকার রাস্তা, তাই কোনো ক্যাব বুক করলো না, হাঁটা শুরু করলো। নিজের ডায়েরিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। চলে আসার সময় ফেলে রেখে এসেছিল এটা। হঠাৎই ওর মনে হয় ওর পেছনে কেউ একটা আসছে। ও দাঁড়িয়ে পড়ে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একভাবে নিজের জায়গায়। কোনো সারা শব্দ না হলে শিয়ারা তাচ্ছিল্য হেসে এগিয়ে যেতে শুরু করে। মনে মনে ভাবে, রাগ দেখানোর রাগ দেখানোর বেলায় যেমন আছে তেমন চিন্তা করার বেলায় আছে। মুখেই খালি বড় বড় কথা, ঘৃণা করে। তাই এতই যখন ঘৃণা, তখন গাড়ি ছেড়ে হেঁটে হেঁটে পেছনে আর কি দরকার, না ভাবলেই তো চলে। মনে মনে হাসে শিয়ারা। এক সময় শিয়ারা বাড়ি পৌঁছে যায়। বাড়ি গিয়ে দরজা দিয়ে কায়দা করে দরজার ফাঁকে চোখ রাখে। আর্ধেক একটু ভালোভাবে দেখে নিয়ে সিকিউরিটির সাথে কথা বলে চলে যায়। শিয়ারা বেরিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করে আর্ধেক কী বলল তাকে। সিকিউরিটি বললে, স্যার আপনার খোঁজে নিচ্ছিলেন ম্যাডাম, আপনি বাড়িতে ঠিকভাবে ঢুকে গেছেন কিনা। মনে মনে তার মানে মিস্টার আর্ধেক রায়চৌধুরী পাহাড় সমান অভিমান রেখেছে, সেটাই এখন ধীরে ধীরে ভাঙতে হবে। যতই হোক ভুল তো আমার। এখন আমি যদি রাগ দেখাই তাহলে কিভাবে হবে? আমাকে যে করেই হোক ওকে মানাতে হবে। আমার নিজের অনেক প্রশ্নের উত্তর নেওয়া বাকি। পরদিন সকালে আর্ধেক বিধ্বস্ত অবস্থায় নিজের ক্যাবিনে চেয়ারে বসে আছে, ওপরের দিকে তাকিয়ে। চোখের কোণে থাকা জল গাল গড়িয়ে পড়ার প্রমাণ রেখেছে শুকিয়ে গিয়ে। এমন সময় কেউর দরজার লকটা খুললে আর্ধেক বিরক্ত হয়ে উঠে বসতেই দেখে শিয়ারা দাঁড়িয়ে আছে ওর সামনে। শিয়ারা আর্ধেকের ক্যাবিনে আসতেই আর্ধেককে এহেন অবস্থায় দেখে স্থির হয়ে যায়। শার্টের ওপরের বোতামগুলো খোলা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর 2 আঙুলের ফাঁকে একটা সিগারেট। সেটা দেখেই শিয়ারা নিচে তাকালো। যা ভেবেছিল অনেকগুলো সিগারেটের প্যাকেট পড়ে আছে। আশেপাশে তাকাতেই দেখলো সেন্টার টেবিলে ব্র্যান্ডেড হুইস্কির বোতল, সেখানেও সিগারেটের ফিল্টার পড়ে আছে। সব দেখে শিয়ারা একটু একটু করে আর্ধেকের দিকে এগিয়ে যায়। আর্ধেক নিজের অজান্তেই উঠে দাঁড়ায়। ততক্ষণে শিয়ারা আর্ধেকের সামনে এসে উপস্থিত। আর্ধেকের চোখ দুটো লাল হয়ে আছে, বুঝে আসছে রীতিমতো। হঠাৎই শিয়ারা চোখ যায় আর্ধেকের বুকের বাম পাশে। শার্টের ফাঁক দিয়ে নিজের নামটা উকি দিচ্ছে। শিয়ারা চোখে জল দিয়ে নিজের নামটার উপর হাত রাখলে আর্ধেকও চোখ বুজে নেয়, আর শিয়ারা নিজেও চোখ বুঝে নেয়। সাথে সাথে শিয়ারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ধীরে ধীরে অনেকটা কাছে চলে যায় ও আর্ধেকের। আর্ধেক চোখ খুলে শিয়ারাকে নিজের এত কাছে দেখতে পেয়ে ওকে কাছে টেনে নেওয়ার জন্য ধীরে ধীরে নিজের হাতটা তুলতে থাকে। কিন্তু সেই সময়ই ভিকিদা, ক্লায়েন্ট এসে মিটিংয়ের জন্য, তুমি যাবে? মেয়েলি গলা স্বর পেয়ে শিয়ারা আর আর্ধেক দুজনেই হুঁশে ফিরল এবং তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। হঠাৎই শিয়ারার মনে হলো এই গলার স্বর ওর পূর্ব পরিচিত। গলার স্বরটা চিনতে পেরে ধীরে ধীরে সেদিকে তাকালে শিয়ারা অবাক হয় না, কারণ ওর ধারণা সঠিক। ও যাকে ভেবেছিল সেই ওর চোখের সামনে উপস্থিত। দিয়া। শিয়ারা অবাক না হলেও দিয়ারা তাজ্জব হয়ে গেছে। ওর মনে হচ্ছে এটা স্বপ্ন নাকি সত্যি। সে সত্যি তার দিদিকে নিজের চোখের সামনে দেখছে। দিয়ারা ধীর পায়ে এগিয়ে আসতে আসতে একসময় পায়ের গতি বাড়িয়ে শিয়ারাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তেই আর্ধেক ওখান থেকে বেরিয়ে যায়। শিয়ারা সেটা দেখেও চুপ করে থাকে। ধীরে ধীরে বোনকে জড়িয়ে ধরে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি এতদিন? তোদের থেকে অনেক দূরে। কিন্তু কেন এভাবে আমাদেরকে ছেড়ে গেলি তুই? বা রে, আমি না গেলে তোর যে ভালোবাসার মানুষকে পাওয়া হতো না। আমি চলে গেছি বলেই তো তুই তাকে নিজের করে।
দিয়ারা, একদম না জেনে কথা বলিস না দি। তুই নিজের ইচ্ছায় তোর ভালোবাসার মানুষকে ছেড়ে গিয়েছিলি। খুব তো প্রথমে আমাকে বড় মুখ করে বলেছিলি ফিলিংসটা খেলার জিনিস নয়। তাহলে শেষ মুহূর্তে গিয়ে ওই কাজটা কি করে করতে পারলি? এমনভাবে বলছিস যেন কিছুই জানিস না তুই। মানে কি জানি আমি? কি বলছিস শিয়ারা? তুই চাসনি আদ্ভিককে বিয়ে করতে? দিয়ারা, একদমই না। আমি কেন ওকে বিয়ে করতে চাইবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তাই যদি হতো তাহলে আমি অনেক আগেই জানতে পেরেছিলাম তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, তোরা রিলেশনশিপে ছিলি। তো তখনই আমি তোকে বলতাম, যেমন প্রথমে বলেছিলাম যে আমার ওকে চাই। শিয়ারা, দিয়া, এখন এসব কি কি বলছিস তুই? তুই যদি আদ্ভিককে বিয়ে করতে না চাইতি তাহলে মা আমাকে এসে কেন বললো যাতে আমি চলে যাই, সরে যাই তোদের মাঝখান থেকে সারা জীবনের মতো? দিয়ারা, হোয়াট? মা এটা কেন তোকে তোকে কিভাবে বলতে পারে? আমি তো কখনই মাকে বলিনি যে আমি ভিকিতাকে বিয়ে করতে চাই। ইভেন মা তো এটাই জানে না আমি ভিকিতাকে পছন্দ করতাম। আমি কখনোই বলিনি। শিয়ারা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। সেই দিনের কথা শিয়ারা প্রথমে বলে যে ওর মা এসে ওকে কি বলেছে। ফ্ল্যাশব্যাক। সেরা নিজের ঘরে তৈরি হওয়ার পর নিজেকে একটু আয়নায় দেখছিল হাস্যোজ্জ্বল মুখে। ঠিক সেই সময় ওর মা ওর ঘরে আসে। মাকে দেখে শিয়ারা হাসি মুখে সেদিকে ফিরে বলে, মা তুমি এখানে? তুমি থাকবে তো তাহলে আমার বিয়েতে? মা, না, আমি তোর বিয়েতে থাকবো না। মা, তোমাকে বললাম তো এসব পুরনো নিয়ম তোমাকে মানতে হবে না। তারপরেও তুই বিয়েটা করলে তো তোর বিয়েতে থাকার প্রশ্ন আসবে। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই এই বিয়েটা তুই করবি না শিয়া? শিয়ারা যেন আকাশ থেকে পড়ে মায়ের কথা শোনে। এক পা পিছিয়ে যায় ও, কিন্তু ওর মা স্থিরভাবে নিচের দিকে তাকিয়ে আছে। ও চুপ করে থাকলে ওর মা ওর দিকে মাথা তুলে বলতে শুরু করে, আমি চাই না তুই এই বিয়েটা করিস। তোর জায়গায় বিয়ের কোণে আমার মেয়ে দেয়া হবে। আর আমি তোমার মেয়ে না মা? মায়ের কথা শুনে চোখে জল ভরে উঠেছে শিয়ারার। কিন্তু ওর মা সেসবের পরোয়া না করে বলল, সৎ মেয়ে? তুই আমার সৎ মেয়ে শিয়া? যেখানে আমার মেয়ের এত ভালো সম্বন্ধ আসেনি সেখানে তুই কিভাবে এত ভালো সম্বন্ধে ভালো ঘরে বিয়ে করে যেতে পারিস? ভালো ছেলে, বড় বাড়ি, গাড়ি, কোনো কিছুর অভাব হবে না এই ছেলের ঘরে। যে মেয়ে যাবে তার। আমি এইসব সুখ আমার মেয়ের জন্য চাই। মা, আভি আমাকে ভালোবাসে, দিয়াকে নয়। এসব টাকা পয়সা দিয়ে সুখে থাকা যায় না মা। আসল সুখ তো ভালোবাসাই দিতে পারবে। আমাকে জ্ঞান দিতে আসিস না শিয়া। আমি যখন বলেছি তুই এই বিয়ে করবি না, তখন করবি না। শিয়ারা, এমন হয় না মা। তোমার যখন আপত্তি ছিল তাহলে প্রথমেই কেন বলনি? এইভাবেই শেষ মুহূর্তে এসে তুমি বলছো আমার জায়গায় দিয়াকে বিয়ে করতে বসাবে? মা, আভি আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি দিয়াকেও বলেছি, তোমাকেও বলছি। আমি ওর ভালোবাসা নিয়ে খেলতে পারবো না, অসম্মান করতে পারবো না ওকে। এমন করলে ওর অপমান হবে, ওর ভালোবাসার অপমান হবে, যেটা আমি করতে পারবো না। কারণ আমি ওকে ভালোবাসি। ওকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি। চেহারা কথাটুকু বলে নিজের জল মুছে মাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। দরজার কাছে পৌঁছতেই চেহারা আটকে যায় ওর মায়ের কথা শুনে। আমার দিব্যি আজ এই বিয়ে তুই করবি না। যদি করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। কষ্ট করে তোকে মানুষ করেছি। দিয়ার আর তোর মধ্যে কোনো ভেদাভেদ করিনি। কখনো কোনো কিছুর জন্য দাবিও করিনি তোর কাছে। তাহলে আজ আমি যেটা চাইছি সেটা আমাকে দিতে পারবি না তুই? শিয়ারা মায়ের দিকে ফিরে, আজ কেন ভেদাভেদ করছো মা? যে সুখটা দেওয়ার জন্য চাইছেও সেই সুখটা আমার জন্য কেন চাইতে পারছো না? আমিও তো তোমাদের জন্য কম কিছু করিনি বলো। হঠাৎ করে বাবা চলে যাওয়ার পর তুমি যখন হিমশিম খাচ্ছিলে দুজনের পড়াশোনা চালাতে, তখন আমি নিজের পড়া ছেড়ে কাজে নেমেছি। দিনরাত পার্ট টাইম জব, টিউশনি করেছি। তোমার উপর কোনো চাপ আসতে দেয়নি। নিজের অধিকারে সব কিছু প্রথম থেকে দিয়াকে দিয়ে দিয়েছি। তারপরও আজ তুমি ভেদাভেদ করছো? বলো তো, নিজের ভালোবাসার মানুষটাকে ওর হাতে তুলে দিতে? মা, হ্যাঁ বলছি, কারণ তুই আমার নিজের মেয়ে নয়। আমি আমার মেয়ের জন্য ভবিষ্যতের কথাই দেখব আগে, কারণ এটা সারা জীবনের বিষয়। শিয়ারা, মা তুমি এমন করো না। আমি তোমার পায়ে পড়ছি, তুমি এমন করো না। তোমার ধারণা নেই এমনটা করলে কতটা ক্ষতি হয়ে যাবে আভির। ওর জীবনে ও নিজের কাছের মানুষকে অনেক আগেই হারিয়েছে। অনেক সাহস করে আমাকে ভালোবেসেছে নিজের ভয় কাটিয়ে। ও খুব ভয় পায় কাছের মানুষ হারানোর, আমাকে হারানো। ও সহ্য করতে পারবে না এসব।
প্লিজ প্লিজ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার আভির থেকে আমাকে আলাদা করো না। শিয়ারার মা পেছন থেকে সরে গেলে শিয়ারা মেঝেতে 2 হাত ভর দিয়ে বসে পড়ে। মায়ের দিকে তাকালে কোনো রকম মায়া বা মমতা দেখতে সে পায় না। উঠে দাঁড়িয়ে বলে, আভি আমাকে ভালোবাসে মা, পাগলের মতো ভালোবাসে। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে ও কখনোই গ্রহণ করবে না। আমি চলে গেলে এই বিয়েও করবে না, দেখে নিও। বরং নিজের ক্ষতি করে ফেলবে। তাই তোমার কাছে আমি হাত জোড় করছি, নিজের মেয়ের জেদের খাতিরে এসব করো না। মা, আর্থিক কী করবে না করবে সেটা আমি বুঝে নেব। তুই এই বিয়ে করবি না, এটাই আমার শেষ কথা। যদি করিস তাহলে এই মুহূর্তে আমি নিজেকে শেষ করে দেব। আমার মেয়ে যদি আর্থিককে না পায়, আমি তোকেও আর্থিককে পেতে দেব না। চেহারা যেন স্তব্ধ হয়ে গেল। চোখের জলটা মুছে একভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এই কোন মারূপী মানুষকে দেখছো? যেই মা ওকে চিনত, যেই মাকে ও চিনত, সেই মা তো কখনো এমন ছিল না। বরং সে তো ওকে বকাবকি করতো। দিয়ার অন্যায় জেদের প্রশ্রয় দিচ্ছে কেন? সেরা বড্ড অসহায় মনে হয় নিজেকে। কর্তব্য নাকি ভালোবাসা বেছে নিয়ে ওর এই চাতাকলে পিষে যাচ্ছে ও। শিয়ারা চুপ করে দাঁড়িয়ে থাকলে ওর মা সেন্টার টেবিলে থাকা ছুরিটা নিজের গলায় ধরে। তুই যদি মনে করিস আমি মিথ্যা বলছি, তাহলে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি আমার কথা। শিয়ারা দেখে তার মায়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ইতিমধ্যে। তড়িঘড়ি সে উত্তর দেয়, আমি রাজি তোমার কথায়। শিয়ারার মা ছুরিটা নামিয়ে ফেলেন। পরিস্থিতি শিকার হয়ে শিয়ারা বাধ্য হয়ে কর্তব্য বেছে নিতে। ছোট থেকে যে মায়ের স্নেহে মানুষ করেছে, তার মৃত্যু এভাবে চোখের সামনে দেখতে পারবে না সে। তবে ভালোবাসা, সময়টা কম হলেও শিয়ারা মানুষটার নামে নিজের গোটা জীবনটা লিখে দিয়েছিল যে, তাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারলো সে। শিয়ারার মনে কথাটা আসতেই ও চোখ বুজে ফেলল। মা, চিন্তা করিস না, এই বিয়ে আধভিক করবে, আমি কথা দিচ্ছি। তোকে আধভিকের কোনো ক্ষতি আমি হতে দেব না। চালাকি করিস না যেন। নিজের ক্ষতি করার ভয় দেখিয়ে তুই যদি ভাবছিস এই বিয়ে আটকাবি, তাহলেও কিন্তু এক পরিণাম হবে। আর যদি মরেই যাস, তাহলেও সে আধভিকই কষ্ট পাবে। তখন আরও সুবিধা হবে দিয়াশা তোর বিয়ে দেওয়ার চান্স বেশি থাকবে আধভিকের রাজি হওয়ার। কিন্তু আমি তো মা, তাই তোকে মরতে বলতেও পারি না, আর দিতেও পারি না। আমি দিয়াকে পাঠাচ্ছি, তুই সাজিয়ে দে ওকে। তারপর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এত দূর চলে যাবে যাতে তোর নাগাল না পায় কেউ কখনো। মা চলে যেতে চেহারা থপ করে মেঝেতে বসে পড়ে। চিৎকার করে কেঁদে ওঠে ও। হাতের থেকে সোনার চুড়ি খুলে ছুঁড়ে ফেলে দেয়। তবে শাখা পলাটা খুলতে গিয়ে থেমে যায়। আমি অনেক চেষ্টা করলাম তোমাকে কষ্ট না দেওয়ার, কিন্তু পারলাম না আভি। আমি পারলাম না তোমার সাথে থাকতে, পারলাম না নিজের কথা রাখতে, পারলাম না। কিছুক্ষণ পর শিহারা উঠে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে নেয়। চারদিকে তাকিয়ে একটা কিছু খুঁজতে থাকে। খুঁজে পেতে সেদিকে চলে যায় এবং সেটা হাতে নিয়ে বলে, শিহারা, আমার আভিকে আমি চিনি মা। ওকে জোর করা এতটা সহজ নয়। জোর করে বিয়ে দিলেও ও নিজের ক্ষতি করতে দুবার ভাববে না। এত কষ্ট পাওয়ার পরে এই কষ্টটা সহ্য করার ক্ষমতা ওর নেই। তাই আমাকে কিছু একটা করতে হবে। শিহারা চিঠি লিখতে শুরু করে। সেখানে বলে দেয় নিজের মার বোনের খেয়াল রাখবে আধভিক, যদি ওকে ভালোবাসে থাকে তো। ও জানে এই কথাটা পারলে আধভিক নিজের ক্ষতি করতে পারবে না। চিঠি লেখা শেষে নিজের শ্বাস ছেড়ে সাধারণ পোশাক পরে নেয় শিয়ারা। অন্যদিকে দিয়ারা উপরে শিয়ারাকে ডাকতে এসে নিজের মাকে শিয়ারার ঘর থেকে বেরোতে দেখলে মাকে বলে, মা তুমি এখানে কি করছো? দিক কি রেডি হয়নি? না মানে আমি তো জানতাম মেয়েরা তৈরি হয়ে গেলে মাদের দেখতে নেই, তাই বললাম। তোর দিদি ডাকছে। ও আবার এখন কেন ডাকছে আমাকে? আমি তো ওকে ডাকতে এলাম নিচে যাওয়ার জন্য, আশীর্বাদের আয়োজন। বললাম তো তোকে, তোর দি ডাকছে। দিয়ারা ঘাবড়ে গিয়ে আর কোনো কথা না বলে শিয়ারার ঘরে ঢুকে যায়। গিয়ে দেখে শিয়ারা একটা নর্মাল শাড়ি পরে আছে চুপ করে। তুই রেডি হসনি কেন? শিয়ারা দিয়ার দিকে ফিরলে দিয়ারা দেখে শিয়ারার মুখে মেকআপ আছে একটু আধটু, কিন্তু ওর মনে হচ্ছে শিয়ারা হয়তো মেকআপটা তুলে দিতে চাইছে। তুই কি দি তুই কি মেকআপ তুলে নিচ্ছিস নাকি? আরে বিয়ের দিন তুই এটুকু কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? বোঝানোর চেষ্টা করবি না একদম। দে, আমি মেকআপ করিয়ে দিচ্ছি। শিয়ারা দিয়ারার কোনো কথা শোনে না। চুপচাপ দিয়ারাকে ওর জায়গায় বসিয়ে গয়নাগুলো এক এক করে পরিয়ে দিতে শুরু করে। দিয়ারা অবাক হয়ে আটকাতে গেলে শিয়ারা চুপ করে বসে বলতে বলে ইশারায়। পড়ানো শেষে দিয়ারা এক ঝটকায় উঠে দাঁড়ায়। এই, তোর মাথা খারাপ হয়েছে? আমাকে এসব গয়না কেন পরাচ্ছিস? শিয়ারা দিয়ারাকে প্রথমে আয়নায় ঘুরিয়ে
আয়নার দিকে ঘুরে পাশে থাকা ভেলটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে, শ্বাসটা সুন্দর হয়েছে তো? হ্যাঁ, কিন্তু শিয়ারা দিয়ারাকে নিজের দিকে ফিরিয়ে ওর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। তারপর দিয়ারার চোখের দিকে তাকিয়ে বলে, শিয়ারা, আমার ভালোবাসার মানুষটাকে তোর হাতে তুলে দিলাম, যত্নে রাখিস, খুব ভালোবাসিস। ভালোবাসার মানুষটা বড্ড ভালোবাসার কাঙাল। সে আর কিছু বলতে পারে না। এতক্ষণ নিজের কান্না চেপে রেখেছিল, কিন্তু এখন চোখ দিয়ে জল গাল গড়িয়ে পড়তে শুরু করেছে। ও পেছন ফিরে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পুরোটা সময় দিয়ারা শিয়ারাকে দেখে গেল। শিয়ারার কথাগুলো ওর কাছে অবিশ্বাস্য লাগছে। শিয়ারা দরজা বন্ধ করলে সেই আওয়াজে দিয়ারা বাস্তবে ফিরে আসে। দিয়ারা, কি আজে বাজে বলে বলে গেল দি? আমার হাতে তুলে দিল মানে? কেন তুলে দেবে? আর ওই বা কোথায় গেল? কি হচ্ছে ধুর? দিয়ারা সাথে সাথে ঘর থেকে বেরিয়ে শিয়ারার পিছু নেয়, নিতে যায়। কিন্তু সেই সময় ওর পথে বাধা হয়ে দাঁড়ায় ওর মা। দিয়ারা, মা তুমি জানো দির মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। ও আমাকে বললো আমার ভালোবাসার মানুষটাকে তোর হাতে তুলে দিলাম, যত্নে রাখিস, খুব ভালোবাসিস। মানুষটা আমার ভালোবাসার বড্ড কাঙাল। কোনো মানে আছে এসব কথার? আমার হাতে কেন তুলে দেবে ও? কই একটা চলে গেল, দেখি দাঁড়াও। কই একটা চলে গেল, দেখি দাঁড়াও। কোথাও যাবি না তুই। শিয়ারা এ বিয়ে করতে চায় না, তাই ওকে নিজের জায়গায় বিয়ে করতে বলেছে। কি? ও বলেছে এটা তোমাকে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই বলেছে। ওকে তো আমি কি করেছি নাকি? ও মাছি, আমি তো প্রথমে বলেছিলাম যে আমার ভিকিদাকে চাই, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ভালোবাসার ক্ষেত্রে জিদ করলে হয় না, আর আমি ভিকিদাকে ভালোবাসিও না। তখন ও বলল যে এমন করবে না, আর এখন শেষ মুহূর্তে এসব করছে। দিয়ারা শিয়ারাকে খুঁজতে যেতে নিলে ওর মা ওকে আটকে দেয়। দিয়ারা, আমাকে কথা বলতে হবে মা ওর সাথে, যেতে দাও আমায়। তুই কোথাও যাবি না, এই বিয়েটা তোকেই করতে হবে। কি, তোমারও মাথা খারাপ হয়ে গেল নাকি? না, আমি যেটা বলছি সেটাই করবি তুই। নিচে গিয়ে বল শিয়ারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কিছু বলার দরকার নেই। কিন্তু মা, আমাদের দিকে খোঁজা উচিত, বেশি দূর যায়নি হয়তো। আমি যেটা বললাম সেটা কর চুপচাপ, না হলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম। যা। দিয়ারা ধমক খেয়ে চলে গেল। তবে ও বুঝে উঠতে পারল না মা এরকম ব্ল্যাকমেল করে পাঠাচ্ছে কেন ওকে। প্রেজেন্ট। শিয়ারার কথাগুলো শুনে দিয়ারা কেঁদেই ফেলছিল। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে দিয়ারা সেদিন ওর সাথে যেটা ঘটেছিল সেটা বলে। সবটা শুনে শিয়ারা অবাক হয়ে যায়, কি করবে ভেবে পায় না। দিয়ারা, তুই ঠিক ছিলি দিদি, একদম একদম ঠিক ছিলি। বিকিদা তুই ছাড়া অন্য কাউকে গ্রহণ করেনি। ও নিজের কোনো ক্ষতি করতে যায়নি তো? প্রতি উত্তরে দিয়ারা চুপ করে যায়। শিয়ারার আর উত্তরের প্রয়োজন পড়ে না, ও বুঝে যায়। শিয়ারা, আঙ্কেল সব সময় ছিল তোর সাথে? দিয়ারা, হ্যাঁ, সেটাই তো বাঁচায়। বাড়িতে গেলে আঙ্কেল আর যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ সোহমদা। একবার তো ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছিল। আঙ্কেল ঠিক সময় না পৌঁছালে বাঁচানো যেত না। কি করেছিল? বাড়ি ফিরে রাতের বেলায় নিজের মায়ের ঘরে গিয়েছিল ভিকিদা। আঙ্কেল ভিকিদাকে নিজের ঘরে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে চলে গেলে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। জানালার কাছে যেতেই উনি দেখেন ভিকিদা শাড়িতে গিট দিচ্ছেন। কোনো সাড়া না দিয়ে তৎক্ষণাৎ সেই ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফেলেন। ততক্ষণে ভিকিদা চেয়ারে উঠে গিয়েছিল। পাগলামি করেছিল দেখে বাধ্য হয়ে গায়ে হাত তুললেন সেদিন প্রথম। দিয়ারার কথাটা শুনে শিয়ারার সেই দিনের কথা মনে পড়ে, যেদিন ও নিজের মায়ের ঘটনা বলেছিল। শিয়ারা বুঝতে পারে আর্থিক সেদিন নিজের মাকে মিস করছিল প্রচুর, তাই জন্যই হয়তো অমন করতে গিয়েছিল মায়ের ঘরে। দিয়ারা, আঙ্কেলের কাছে সেদিন ভিকিদা প্রথম নাকি মায়ের জন্য কেঁদেছিল? শিয়ারা, বুঝতে পেরেছি, মিস করছিল ওর মাকে। ভাবছিল যে কেন ওর মা ওকে থেকে ছেড়ে চলে গেল, ওর সাথে থেকে গেল না ওর সাথে। ওর মা থাকলে ও নিজের সব কষ্ট মায়ের সাথে শেয়ার করতে পারতো, এতটা একা হয়ে থাকতে হতো না। কতটা ভালোভাবে চিনিস তুই ভিকিদাকে। আঙ্কেলও ঠিক এই কথাগুলি বলেছিলেন। সবশেষে এটাও বলেছিলেন যে ভিকিদা বলেছিল মমের পর যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সেও যখন ছেড়ে চলে গেল, তখন আমি বেঁচে থেকে কি করব? আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, সবটা ঠিক করে নে দি প্লিজ। মানুষটা বড্ড কষ্টে আছে, প্রতিটা দিন হয়তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এটা বাঁচার মতো বাঁচা নয় দি। দিয়ারার কথাটা শেষে
বুকে গিয়ে বিঁধল। মনে পড়ে গেল আদ্ভিক তাকে বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না শিউ, বাঁচার মতো করে বাঁচতে পারবো না। শিয়ারা চোখ বুঝে নেয়, তারপর চোখ খুলে বলে, শিয়ারা, মা কোথায় দিয়া? আমি মায়ের সাথে কথা বলতে চাই। দিয়ারা, সেটা সম্ভব না দি। শিয়ারা, সম্ভব না মানে? কেন সম্ভব না? দিয়ারা চুপ করে মাথা নিচু করে থাকলে শিয়ারা দিয়ারার বাহু ধরে তুলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, শিয়ারা, কি হয়েছে মায়ের? দিয়ারা, 2 বছর ধরে মা কোমায় দি।